আসসালামু আলাইকুম। সো সবাইকে আজকে ক্লাসটাতে ওয়েলকাম করতেছি। সো সবাই শুরুতেই একটু কষ্ট করে যারা আমাদের সাথে যুক্ত আছো একটু সবাই জানাও আমার ভয়েস এবং আমার ব্যাকগ্রাউন্ডে যে স্ক্রিন আছে এটা সবাই সব স্পষ্ট দেখতেছো কিনা একটু ছোট্ট করে জানায় দাও। না না, কারো লেট হয় নাই। মেধা জিজ্ঞেস করছে ভাই আমার কি আসতে লেট হয়ে গেল? না, ঠিক আছে। আচ্ছা, সো আমরা শুরু করি। আমি একটু বলি আমরা আসলে আজকে কি জন্য আসা এখানে। আমাদের হচ্ছে আজকে এইচএসসি ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রাম প্রাইম ব্যাচের রসায়ন ফ্রি ক্লাসটা আমরা করব। এখানে আমরা গুণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে। এটা বেশ ইন্টারেস্টিং এবং তুমি যদি বুঝো বেশ ভালো লাগবে তোমার। সেটা হচ্ছে দ্রাব্যতার একটা পার্ট আছে। দ্রবণ, দ্রাব্যতা এগুলা কিন্তু আমরা বেশ ভালোই পরিচিত এগুলার সাথে। মানে পানি আর লবণ মিশাইছি ছোটবেলা থেকেই, চিনি আর পানি মিশাইছি না? সো তুমি মিশ্রণ বা দ্রবণ এগুলোর সাথে তুমি পরিচিত। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে পড়াশোনা করবো আর কি, ঠিক আছে? সো চলো শুরু করি। আমার নাম হচ্ছে তৌকির, আমি পড়াশোনা করছি বুয়েট থেকে, আর আমার ডিপার্টমেন্ট ছিল সিভিল, কলেজ ছিল নটরডেম কলেজ, ঠিক আছে? সো চলো শুরু করি। আমরা শুরুতেই একটা ছোট্ট জিনিস দেখব, দ্রবণ মানে কি। সো আমি তোমাদেরকে একটু বলি, এখানে একটা দ্রবণে দুইটা পার্ট থাকবে। যখনই তুমি একটা দ্রবণ চিন্তা করবা, একটা দ্রবণে দুইটা পার্ট থাকবে, একটা থাকবে দ্রব আর একটা থাকবে হচ্ছে দ্রাবক। অর্থাৎ দ্রব আর দ্রাবকের যখনই একটা পারফেক্ট বা হোমোজেনিয়াস বা সমসত্ব মিশ্রণ হবে সেটাকে আমরা দ্রবণ বলবো। আচ্ছা, আমি যদি একটু ভরের কথা চিন্তা করি, খেয়াল করে দেখো ভরের কথা। ধরো দ্রবণের ভরটাকে আমরা এইখানে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করতেছি, আর এইখানে দ্রবের ভরটাকে স্মল এম দিয়ে ডিনোট করতেছি। তাহলে এখন তুমি কিন্তু খুব সহজেই দ্রাবকের ভরটা বের করে ফেলতে পারবা, কারণ দ্রবণে তো এই দুইজন জিনিসই আছে, দ্রব আর দ্রাবক। তাহলে দ্রাবকের ভরটা কিরকম হবে তুমি যদি বলো, তুমি এভাবে বলতে হবে যে ভাই আপনার দ্রবণের ভর হচ্ছে ক্যাপিটাল এম আর দ্রবের ভর হচ্ছে স্মল এম। তাহলে দ্রাবকের ভরটা এখান থেকে না আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন। তাহলে এখান থেকে আপনি যদি দ্রাবকের ভরটা বের করেন, তাহলে দ্রাবকের ভরটা হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে এটা গ্রাম এককে আমরা চিন্তা করতেছি। তাহলে এইখানে আমরা খুব সহজেই দ্রাবকের যে ভরটা আছে সেটা আমরা কি করলাম, বের করে ফেললাম, যদি দ্রবণের ভর জানি আর দ্রবের ভর জানি, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে দ্রবণ হওয়ার জন্য কয়েকটা ছোট ছোট বিষয় বলি। দ্রবণ হওয়ার জন্য সেটাকে অনেক ভালো একটা মিশ্রণ হইতে হবে। মানে তুমি যে কাউকে দ্রবণ বলতে পারবা না, একটা মিক্সচার তোমাকে প্রপারলি নিতে হবে। সো এই জায়গাটায় তোমার ফার্স্টেই কনসার্ন হচ্ছে যে ভাই আমি একটা প্রপার মিশ্রণ নিব। আচ্ছা, নিলাম মিশ্রণ। এখন এই যে মিশ্রণটা নিলা তুমি, মিশ্রণটা অনেক রকম আছে কিন্তু। যেরকম ধরো আমি যদি বলি, ধরো এইখানে আমি লবণ আর পানি নিলাম, কথার কথা লবণ আর পানি নিলাম, এইভাবে নিলাম। আরেকটা জায়গায় কেউ ধরো বালি আর পানি নিল, আমি একটু ইংলিশে লিখি, বালি ইংলিশ হচ্ছে স্যান্ড, হ্যাঁ, স্যান্ড প্লাস পানি নিলাম। এখন তোমরা কোনটা কোন মিশ্রণ এটা কিন্তু জানো। যখন তুমি লবণ আর পানি মিশাইতেছো সেটা কি ধরনের মিশ্রণ তোমরা কিন্তু নাম জানতা, মনে করে দেখো। এইটার মিশ্রণটার নাম ছিল সমসত্ব মিশ্রণ। আর নিচে যেটা লিখছো বালি আর পানি, এটা কিন্তু অসমসত্ব মিশ্রণ। এটা নামটা লিখে দিই এখানে, এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। হ্যাঁ, অসমসত্ব মিশ্রণ। আর উপরে যেটা লিখছো এটা কিন্তু হচ্ছে সমসত্ব মিশ্রণ। এখন আমরা যখন দ্রবণ চিন্তা করব, যখন কোন একটা দ্রবণকে চিন্তা ভাবনা করব, তখন দ্রবণ হওয়ার জন্য তাহলে আমাদের ফার্স্টে চিন্তা করতে হবে মিশ্রণ। প্রশ্ন হচ্ছে এটা কি ধরনের মিশ্রণ হবে, এটা কি সমসত্ব মিশ্রণ নিব নাকি অসমসত্ব মিশ্রণ নিব? সমসত্ব মিশ্রণ মানে তোমরা জানো, যেখানে যারা যারা মিশবে তাদের অনুপাতটা সব জায়গায় সমান হবে, খুব ভালোভাবে মিশে যাবে, সহজে এটাকে আলাদা করা যাবে না। লবণ পানি মিশা তুমি যদি রেখে দাও লবণ কিন্তু তলানি পড়বে না, কিন্তু যদি তুমি বালি আর পানি মিশায়া রেখে দাও বালি কিন্তু তলানি পড়বে, এটা তোমরা জানো, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো এইখানে কি আমরা সমসত্ব নিব নাকি অসমসত্ব নিব? হ্যাঁ, অসমসত্ব নিব। তোমরা একটু জানাও তো আমার চ্যাট বক্সে, মানে কমেন্ট একটু জানাও তো ভাই আমরা কি সমসত্ব নিব নাকি অসমসত্ব নিব। এই জায়গাটায় কোনটা নিব, সমসত্ব নাকি অসমসত্ব, কোনটা নিব? আচ্ছা, ওকে, যারা পোর্টালে আসো মাশাল্লাহ তারা উত্তর দিচ্ছে, খুবই গুড। আচ্ছা
আচ্ছা, পারভেজ সমসত্ব বলছে, ওকে ফাইন, তাহলে আমরা এখানে অসমসত্বটাকে নিব না, আমরা এখানে সমসত্বটাকে নিব। তোমাদেরকে দ্রবণ সম্পর্কে আইডিয়া দিয়ে ফেললাম। দ্রবণে দুইটা জিনিস থাকবে, দ্রব আর দ্রাবক। কয়েকটা ছোট্ট পয়েন্ট বলে দিই তোমাদেরকে, মানে এইটুকু একটু মাথায় রাখতে হবে। তুমি যেহেতু দ্রবণ নিয়ে পড়াশোনা করবা, যখন তুমি পড়াশোনা করতেছো তোমাকে কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে। একটা জিনিস হচ্ছে, ভালো করে খেয়াল করবা, আমি যদি পরিমাণের ক্ষেত্রে চিন্তা করি, মানে দ্রব আর দ্রাবক চেনার জন্য পরিমাণ দিয়ে যদি চিন্তা করো, পরিমাণ কোনটা দ্রব হবে কোনটা দ্রাবক হবে, পরিমাণ দিয়ে চিন্তা করতেছো, তাহলে সেই ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা দ্রব আর দ্রাবকের মধ্যে সাধারণত নরমালি দ্রবের পরিমাণটা বেশি হবে, নাকি না দ্রবের পরিমাণটা কি হবে, কম হবে, দ্রাবকের পরিমাণটা কি হবে, বেশি হবে। অর্থাৎ এখানে দ্রব যখন তুমি চিন্তা করবা, এভাবে চিন্তা করো যে তুমি পানি আর ধরো চিনি মিশাইতেছো, তুমি এখন চিন্তা করো তো পানি কি বেশি নাও না কম নাও, মানে যারা ওই যে ইফতারির সময় শরবত টরবত বানাও আর কি, হ্যাঁ, বাসার কিছু কাজ থাকে না, যারা বড় ছেলে থাকে বা একদম ছোট ছেলে থাকে, একটা দায়িত্ব থাকে কিন্তু, হ্যাঁ, শরবত বানানোর জন্য। তো এই যে তোমার কাজটা যেটা থাকে, তুমি শরবত বানাবা, এখন তুমি কি 1 কেজি চিনিতে 1 চামচ পানি দাও, নাকি 1 কেজি পানিতে 1 চামচ চিনি দাও, কোনটা করো তুমি বুঝবা আশা করি। সো এইখানে এই ব্যাপারটাই আর কি, ঠিক আছে। সো দ্রব আর দ্রাবকের মধ্যে দ্রাবকটা সাধারণত পরিমাণে বেশি থাকবে, এটা একটু মনে রাখতে হবে। আর দ্রাবকের মধ্যে একটু মনে রাখবা, পানি যে যে জিনিসটা আছে না, এটাকে একটু ইংলিশে বলি, আমরা ইংলিশটা জানা জরুরি। পানিকে আমরা যেন কি ডাকি, ইউনিভার্সাল সলভেন্ট, এটা একটু মনে রাখতে হবে, ইউনিভার্সাল সলভেন্ট, ইউনিভার্সাল সলভেন্ট। বাংলাটা কি ভাইয়া, এটাকে আমরা বলি সার্বজনীন দ্রাবক, তোমরা এটা জানো, পানিকে আমরা কি বলি, সার্বজনীন দ্রাবক, ঠিক আছে। ওকে, সো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই যে ব্যাপারগুলো চলে আসলো। পুরো জিনিসটা একটু রিক্যাপ করি। দ্রবণে দুইটা জিনিস থাকবে, দ্রব আর দ্রাবক, দুইটার যোগফল মিলে সবসময় দ্রবণের ভর পাওয়া যাবে। যদি তুমি দ্রবণের ভর জানো আর দ্রবের ভর জানো, তাহলে দ্রাবকের ভর বের করা তোমার জন্য কোনো ব্যাপারই না। দ্রবণ হওয়ার জন্য সেটাকে সমসত্ব মিশ্রণ হইতে হবে, আর দ্রবের পরিমাণটা সাধারণত কি থাকে, কম থাকে, দ্রাবকের পরিমাণটা বেশি থাকে। আর একটা জিনিস লাস্টে বলছি, পানি একটা সার্বজনীন দ্রাবক। এই তো, সো মোটামুটি আমাদের এটুকু শেষ। ওকে, সো আমরা এইবার আরেকটু আগাই, দ্রবণ সম্পর্কে আইডিয়া পাইলাম। এখন আমরা পড়বো এখান থেকে, ভাইয়া বেশ ভালো করে মনোযোগ দিতে হবে, জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা কাজ করি, এখানে অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত লেখা আছে, এটা বুঝাবো, টেনশন নিও না, আপাতত আমার সাথে শুনতে থাকো। আমরা ফার্স্টেই জানো কি করব, এখানে আমরা টেম্পারেচারটাকে না কনস্ট্যান্ট করে দিব। তার মানে টেম্পারেচারটা কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না, এটা ধ্রুবক থাকবে। আচ্ছা, তাহলে তাপমাত্রা ধ্রুবক করে দিলাম। তারপর এইখানে আমরা 100 গ্রাম পানি নিলাম। পানি জানি কি, একটু আগে তোমারে পড়াইছি, তুমি বলবা পানি হচ্ছে ভাই একটা সার্বজনীন দ্রাবক, এটা একটু আগে আমারে পড়াইছেন। তাহলে এইখানে আমি 100 গ্রাম পানি নিছি, একইভাবে এইখানেও আমি 100 গ্রাম পানি নিছি, একইভাবে আমরা ওইখানেও 100 গ্রাম পানি নিছি, অর্থাৎ দ্রাবক 100 গ্রাম করে করে নিছি, বুঝো ভালো করে। তাহলে এইখানে 100 গ্রাম পানি নেওয়া আছে, 100 গ্রাম পানি নেওয়া আছে, 100 গ্রাম পানি নেওয়া আছে, পানি একটা দ্রাবক নেওয়া আছে। এখন তোমরা কি জানো কিনা জানি না, এই দ্রাবকের একটা নির্দিষ্ট ক্যাপাসিটিও আছে। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসছে, ভাই এই যে ইংলিশে একটা টার্ম লিখছেন ক্যাপাসিটি, হ্যাঁ, এটার মানেটা কি ভাই, এটার মানেটা তো আমি বুঝতেছি না। এটার মানেটা হচ্ছে এই 100 গ্রাম দ্রাবক এই নির্দিষ্ট তাপমাত্রায় 20 গ্রাম দ্রবকে দ্রবীভূত করতে পারে। এটা এইভাবে রিলেট করতে পারো, একটা গ্লাসের মধ্যে 500 ml পানি যদি থাকে, ধরো গ্লাসের আয়তন 500 মিলিলিটার, তাহলে তুমি সেইখানে কতটুকু পানি রাখতে পারবা, আয়তন সমান পরিমাণ, তাহলে ওইটাই তার ক্যাপাসিটি। তোমাকে যদি বলি তুমি কয় কেজি ওজন নিয়ে হাঁটতে পারবা, এটা তোমার ক্যাপাসিটি। ব্রিজের সাথে চিন্তা করতে পারো, আমি সিভিল ইঞ্জিনিয়ার, সো আমি ব্রিজ দিয়ে ভালো রিলেট করতে পারবো, ঠিক আছে। সো দেখবা ব্রিজের সামনে লেখা থাকে 5 টনের বেশি ওঠা নিষেধ, লেখা থাকে দেখবা। তাহলে এই যে আরেকটা ব্যাপার, 5 টন তার ক্যাপাসিটি, এর বেশি দিলে ব্রিজটা ভেঙে যাবে, ঠিক আছে, এইরকম। সো এটা ক্যাপাসিটি 20 গ্রাম এই নির্দিষ্ট তাপমাত্রায়, এটার মানে হচ্ছে দ্রব এইটুকুই সে নিতে পারে, এর বেশি নিতে পারে না। এইখানে যেটা নিছো 100 গ্রামই তো নিছো দ্রাবক, এইখানেও আমরা ক্যাপাসিটি বলে দিলাম 20 গ্রাম। এইখানে যেটা নিছো ভাইয়া, দ্রাবক তো একই আছে, তাপমাত্রাও ফিক্সড আছে, ক্যাপাসিটি কত গ্রাম নিছো, 20 গ্রামই নিছো। তার মানে তিনটার মধ্যেই ক্যাপাসিটি কত আছে, 20 গ্রাম করে আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা ক্যাপাসিটি জানি, নির্দিষ্ট তাপমাত্রায় সবার ক্যাপাসিটি জানি। এখন আমরা বাইরে থেকে, এরা তো দ্রাবক, দ্রব যোগ করব। খেয়াল করো ভালো করে, আমরা যদি দ্রব যোগ করি, এইখানে ধরো দ্রব যোগ করলাম, হ্যাঁ, কেউ একজন দ্রব যোগ করলো, এইটা দ্রব, সে দ্রব যোগ করছে 15 গ্রাম, কত গ্রাম, 15 গ্রাম। এইখানে
কেউ একজন দ্রব যোগ করছে, এখানে কতটুকু যোগ করছে, এটা যোগ করছে সে 20 গ্রাম। এইখানে খেয়াল করে দেখো, সে এটা যোগ করছে, এইটা যোগ করছে 25 গ্রাম। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো সবাই, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো ভাইরা। তোমার ক্যাপাসিটি ছিল 20 গ্রাম, কত গ্রাম, 20 গ্রাম। তুমি দ্রব যোগ করছো 15 গ্রাম, তাহলে তুমি এইখানে কি আরো যোগ করতে পারবা না পারবা না? তো তুমি বলবা ভাই আমি নিতে পারতাম 20 গ্রাম, আপনি দিছেন 15 গ্রাম, তাহলে আপনি অবশ্যই আরো যোগ করতে পারবেন। কতটুকু যোগ করতে পারবেন? আরো 5 গ্রাম যোগ করতে পারবো। ওকে, চমৎকার, বুঝলাম। এটার ক্যাপাসিটি 20 গ্রাম, আপনি এখানে দিছেন 20 গ্রামই, এখানে কি আরো যোগ করা যাবে? উত্তর আমি যদি জিজ্ঞেস করি, এইখানে কিন্তু আর যোগ করা যাবে না। এই জায়গাটায় যতটুকু ক্যাপাসিটি ছিল ঠিক ততটুকুই তুমি যোগ করে ফেলছো, এইটা আর যোগ করা যাবে না। আচ্ছা, এরপরে এইখানে দেখো ক্যাপাসিটি 20 গ্রাম, তুমি যোগ করছো 25 গ্রাম, তাহলে বেশি যোগ করলো না কম যোগ করলা? বেশি যোগ করলা। এখন তোমরা আমারে বলো এইখানে 5 গ্রাম যে বেশি যোগ করলা, সবাই এটা চ্যাট বক্সে জানাও, যারা আমাদের সাথে পোর্টালে আসো, ফেসবুকেও জানাও কমেন্টে, এইখানে কতটুকু অদক্ষেপ পাবা তোমরা একটু জানাও। কতটুকু অদক্ষেপ পাবা এই জায়গাটায়, তুমি কতটুকু অদক্ষেপ পাবা? তুমি তো বেশি যোগ করছো, তোমার ক্যাপাসিটি তো 20 গ্রাম ছিল, তাহলে 20 গ্রামই নিতে পারবে। এখানে তাহলে কতটুকু? পারভেজ, থ্যাংক ইউ ভাইয়া, পারভেজ উত্তর দিছে। তারপর রেজওয়ানা খানাম, সে উত্তর দিছে, মাশাআল্লাহ। আচ্ছা, প্রাণ, সজীব, সেরা, অস্থির অস্থির। তারপর হৃদয়, রাজু, আর হৃদয় বলতেছে 25 গ্রাম অদক্ষেপ, এটা মনে হয় তার টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, যাই হোক, রাফি, তারপর লাবিবা, গুড গুড। সো এইখানে আমরা কি পাবো? এইখানে আমরা বেসিক্যালি 5 গ্রাম অদক্ষেপ পাবো। কি পাবো ভাইয়া? 5 গ্রাম অদক্ষেপ পাবো। আচ্ছা, সো আমরা এটা বুঝে ফেললাম যে এইখানে তুমি 5 গ্রাম অদক্ষেপ পাবা। সো পুরো সেটআপের মধ্যে এই যে দেখো, তোমার যতটুকু ক্যাপাসিটি তার থেকে তুমি কম যোগ করছো, তাহলে এটা অসম্পৃক্ত দ্রবণ। তোমার যতটুকু ক্যাপাসিটি আছে, তুমি যতটুকু দ্রবণ নিতে পারবা ঠিক তার সমান পরিমাণ নিছো, তাহলে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। তোমার ক্যাপাসিটি যা আছে তার থেকে বেশি নিছো, সেখানে কিন্তু অদক্ষেপ পাবা। এইখানে এই দ্রবণটাকে আমরা বলতেছি অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, এবার আমরা যদি এইখানে একটু চার্ট করে ফেলি, দেখো তো আমরা কি এটা চার্ট করতে পারি কিনা, যদি একটু স্মার্টলি ডিল করি আমরা। দেখো আমরা এটা চার্ট করে ফেলতে পারি। দেখো, ধরো এখানে নিলাম সম্পৃক্ত, এখানে নিলাম অসম্পৃক্ত, আর এখানে নিলাম অতিপৃক্ত। কথার কথা, এখানে নিলাম দ্রবণ, এইখানে নিলাম হচ্ছে সম্পৃক্ত, সম্পৃক্ত, এখানে নিলাম হচ্ছে অসম্পৃক্ত, আর এখানে নিলাম হচ্ছে অতিপৃক্ত। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাদের সামনে আমি একটু কাজ করি। এই ক্যাপাসিটি যেটা আছে ভাইয়া, ক্যাপাসিটিটাকে আমরা ধরে নিলাম এক্স, কথার কথা ধরতেছি, আর যে দ্রবটা তুমি যোগ করতেছো এই দ্রবটাকে আমি বললাম স্মল এম। ক্যাপাসিটি যেটা সেটাকে কি বললাম? এক্স, আর যেটা দ্রব সেটা হচ্ছে এম। তাহলে তোমরা আমারে বলো এইখানে তুমি যখন যোগ করবা সম্পৃক্তর মধ্যে শর্তটা কি হবে? সম্পৃক্ত যখন লিখবা, তাহলে দ্রব যেটা যোগ করতেছো সেটা ক্যাপাসিটির সমান, তাহলে এখানে শর্ত কি আসবে? তোমার দ্রব যেটা যোগ করতেছো সেটা তোমার ক্যাপাসিটির সমান। অসম্পৃক্তের মধ্যে শর্তটা কি আসবে? তুমি যে দ্রবটা যোগ করতেছো আর তোমার যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি এইখানে বেশি, তাহলে তোমার যোগ করা দ্রবের পরিমাণ কম। আর এই জায়গাটায় যখন তুমি অতিপৃক্ত লিখতেছো, দ্রব যেটা যোগ করতেছো এইটা তোমার ক্যাপাসিটির থেকে বেশি আছে। দেখো ভাই হয়ে গেছে, দেখো ভাই হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তুমি এইখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই যোগ করছো, এটাই হচ্ছে সম্পৃক্ত। এখন ভাই আপনি আমাকে এই সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত এটা কেন পড়াইতেছেন? এই সম্পৃক্ত দ্রবণের সাথে আমাদের আজকের ক্লাস কানেক্টেড। সম্পৃক্ত দ্রবণের সাথে যেই জিনিসটা কানেক্টেড সেটার নাম হচ্ছে দ্রাব্যতা। এই যে ভাইয়া, এখন আমি তোমাদেরকে একটু আস্তে আস্তে বলতে থাকি। ফার্স্টেই দ্রাব্যতা ইংলিশটা কি এটা একটু জানা উচিত। দ্রাব্যতা ইংলিশটা হচ্ছে সলিউবিলিটি। ইংলিশটা কি ভাই? সলিউবিলিটি, এটা জানলাম। তাহলে দ্রাব্যতাকে কি দিয়ে প্রকাশ করব? এখন তুমি অনেক স্মার্ট, যেহেতু ইংলিশ জানো, তাহলে দ্রাব্যতাকে কি দিয়ে প্রকাশ করব এটা তুমি জানো। সেটা কি? এস দিয়ে প্রকাশ করব। ওয়াই এস, তুমি রিজনটা জানো। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলতে পারি, দ্রাব্যতার মধ্যে মনে রাখবা টেম্পারেচারটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ তুমি টেম্পারেচারটা কি করতে পারবা না, চেঞ্জ করতে পারবা না। আচ্ছা, গেল এটাও ভাইয়া। দ্রাব্যতা ইংলিশ সলিউবিলিটি এস দিয়ে প্রকাশ করে, এটাও বুঝলাম। তারপর আরেকটা জিনিস হচ্ছে আপনি বললেন যে এটা টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হবে, এটাও বুঝলাম। এইখানে তোমরা আমাকে এখন বলবা দ্রাব্যতা কি সম্পৃক্ত দ্রবণের জন্য খাটে, নাকি অসম্পৃক্ত দ্রবণের জন্য খাটে, নাকি অতিপৃক্ত দ্রবণের জন্য খাটে? তাহলে আমি একটু লিখি তিনটা দ্রবণ, অসম্পৃক্ত, তারপর হচ্ছে অতিপৃক্ত।
এই যে ভাইয়া, তাহলে এখন এখানে কোনটা দ্রবণ হবে? অতিপৃক্ত হবে না, অসম্পৃক্ত হবে না, হবে কোনটা ভাইয়া? সম্পৃক্ত। সো আমরা যখনই কোনো একটা জায়গায় যখনই দ্রাব্যতা নিয়ে আলোচনা করব, তোমাকে মনে রাখতে হবে তুমি আসলে সম্পৃক্ত দ্রবণ নিয়ে আলাপ আলোচনা করতেছো, ঠিক আছে? ওকে, সো মোটামুটি আমি এটা পেয়ে গেলাম যে সম্পৃক্ত দ্রবণ নিয়ে কাজ করতেছি। এবার দ্রাব্যতাকে আমরা সংজ্ঞায়িত করি। দ্রাব্যতাকে তুমি যদি সংজ্ঞায়িত করতে চাও, শর্ত বুঝে ফেললা, সব বলে ফেললা, এইখানে আমরা যদি একটু বলি, আমরা বলবো 100 গ্রাম দ্রাবকে যেই পরিমাণ, এখানে একটা টার্ম খুবই ইম্পর্টেন্ট, আমি একটা অন্য কালার পেনে লিখি, যেই পরিমাণটি ইংলিশে লিখি, হ্যাঁ, সর্বোচ্চ আর কি, যেই পরিমাণ ম্যাক্সিমাম, ঠিক আছে? এখন আবার সবুজ কলমে চলে যায়, ম্যাক্সিমাম দ্রব আছে অথবা থাকতে পারে, এইটাই বোঝায় বেসিক্যালি। তাহলে কথাটা কি বললাম? 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব আছে বা থাকতে পারে, ভালো করে বুঝো, সর্বোচ্চ বা ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রব থাকতে পারে, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সর্বোচ্চ বা ম্যাক্সিমাম কেন বলতেছেন ভাই? একটু খেয়াল করো, তোমাদের সম্পৃক্ত চিনাইছিলাম, এটা ক্যাপাসিটি 20 গ্রাম, তাহলে তুমি সর্বোচ্চ বা ম্যাক্সিমাম কতটুকু দিতে পারবা? অবশ্যই তার ক্যাপাসিটির সমান, এর বেশি তো দিতে পারবা না। তাহলে দ্রাব্যতা সবসময় সর্বোচ্চ বা ম্যাক্সিমাম ডেটা নিয়ে কাজ করে, এটা একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, সো এইখানে দ্রাব্যতা যেহেতু সর্বোচ্চ বা ম্যাক্সিমাম ডেটা নিয়ে কাজ করে, এই সংজ্ঞাটা হয়ে গেছে, আমরা একটু ফর্মুলাটা বানায় ফেলি। চলো আমরা একটু ফর্মুলাটা প্রুফ করি, দ্রাব্যতার ফর্মুলাটা প্রুফ করি, শর্ত কিন্তু পড়ে ফেলছি। ধরো তোমার কাছে একটা দ্রবণ আছে, এই দ্রবণটা অলওয়েজ মনে রাখবা, যেহেতু দ্রাব্যতা নিয়ে কাজ করতেছি, তাহলে জানি দ্রবণটা কিরকম হবে? সম্পৃক্ত হবে। দ্রবণটা আছে ধরো m গ্রাম, হ্যাঁ, আর তোমার কাছে ধরো দ্রব আছে হচ্ছে স্মল m গ্রাম। তাহলে এখন তোমাকে যদি বলি ভাইয়া তাহলে দ্রাবক কতটুকু আছে, তাহলে তুমি বলবা যে দেখেন ভাই, দ্রবণ থেকে আপনি যদি দ্রবের ভর বাদ দেন তাহলে আপনি দ্রাবক পাওয়া যাবেন। একটু আগে না এই জিনিসটা তোমাদের ফার্স্টের দিকে শিখাইছিলাম। তাহলে এখানে দ্রাবক কতটুকু আছে? ক্যাপিটাল M মাইনাস স্মল m গ্রাম, এটুকু আছে দ্রাবক, ঠিক আছে? ওকে, তো এইবার আমরা যদি একটু আগাই, এইখানে একটু বাংলায় লিখি, ক্যাপিটাল M মাইনাস স্মল m গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব লাগে কত গ্রাম ভাইয়া? কত লাগে? m গ্রাম। এই যে দেখো ভাইয়া, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি একটা ছোট্ট কাজ করছি, এনে একটু দ্রাবক হবে ভাইয়া, ক্যাপিটাল M মাইনাস স্মল m গ্রাম দ্রাবককে, এটা দ্রাবককে হবে, দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব লাগে, একটু বক্স করে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা দ্রাবক আর এটা হচ্ছে দ্রব, তাহলে দ্রাব্যতা যখন আমি হিসাব কিতাব করব, সংজ্ঞার মধ্যে দ্রাবক আছে আর দ্রব আছে, একটু ভালো করে মনে রাখবা, ঠিক আছে? সো এইখানে তুমি একটু খেয়াল করে দেখো, m মাইনাস m গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব লাগে m গ্রাম, মানে সর্বোচ্চ তুমি m গ্রাম দিতে পারবা, এর বেশি দিতে পারবা না, এর বেশি দিলেই অদক্ষেপ পড়বে, ম্যাক্সিমাম। তাহলে আমাদের সংজ্ঞা কি ছিল? 100 গ্রাম দ্রাবককে তুমি যে পরিমাণ সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ দ্রব যোগ করবা, তাহলে 100 গ্রামের জন্য কত, এটা চলো বের করে ফেলি ঐকিক নিয়মে। তাহলে এখন আমরা যদি এইখানে লিখি 1 গ্রাম দ্রাবককে এই জায়গাটায় সম্পৃক্ত করতে দ্রব লাগে কত দিব, তাইলে ভাইয়া উপরে দিব m ডিভাইড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। তাহলে এখন তোমার যদি বলি ভাই তাহলে 100 গ্রামের জন্য কতটুকু লাগবে, ওইটাই কিন্তু আমার দ্রাব্যতা। তাহলে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যেই দ্রব লাগবে সেটাই আমার কি? দ্রাব্যতা। ওকে, সো আমাদের ফর্মুলা চলে আসলো, এখানে দিয়ে দিব ক্যাপিটাল M মাইনাস স্মল m, এই যে টার্মটা আসছে এটাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতার ফর্মুলাটা কি আসছে? এই যে S ইকুয়াল 100 ইন্টু এখানে দিব স্মল m ডিভাইডেড বাই কি আসছে ভাইয়া একটু বলেন তো? এখানে আসছে ক্যাপিটাল M মাইনাস স্মল m। একটু খেয়াল করেন, আমি যদি একটু ডেটা এইভাবে লিখি, 100 ইন্টু এটা কার ভর? দ্রবের ভর, স্মল m কিন্তু দ্রবের ভর। তাহলে আমি যদি কনফিউশন না হয় তাই আমি এখানে দ্রব আর দ্রাবকটা লিখে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না আসে আর কি। তাহলে নিচে কি দিব? দ্রাবক। খেয়াল রাখতে হবে যে জিনিসটা, এইখানে দ্রব অবশ্যই গ্রাম একক, খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এবং দ্রাবক যেটা আছে সেটাও কোন একক?
গ্রাম এককে বসাইতে হবে, অন্য কোনো এককে বসানো যাবে না। ঠিক আছে, সো এই কারণে আমরা হচ্ছে সবসময় এখানে গ্রাম এককে নিব। ঠিক আছে, ওকে। সো আমার মনে হয় পুরো জিনিসটা ক্লিয়ার। তোমাদের সাথে এখন একটা ছোট্ট জিনিস একটু জিজ্ঞেস করি। ঠিক আছে, একটু একটু সবাই সাবধানে চিন্তা করে বইলো, এখানে দ্রব আর দ্রাবক কোন এককে নিতে হবে? গ্রাম এককে নিতে হবে। এবং দ্রব ডিভাইডেড বাই দ্রাবক, এটাও গ্রাম এককে বসাচ্ছ, এটাও গ্রাম এককে বসাচ্ছ। প্রশ্ন হচ্ছে, সবাই একটু চ্যাট বক্সে জানাবা, এইখানে দ্রাব্যতার তাহলে একক কি হবে? একটু এখানে চিন্তা করে জানাও, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাড়াহুড়া করো না। উপরে দিচ্ছ গ্রাম, নিচেও দিচ্ছ গ্রাম, তাহলে এইখানে দ্রাব্যতার এককটা কি আসবে? একটু সবাই জানাও তো, সবাই যারা আছো, দ্রাব্যতার এককটা কি হবে ভাইরা? পারভেজ বলছে ভাই দ্রাব্যতার তো একক থাকবে না। আচ্ছা, একক নাই, ওকে ওকে, একক নাই, একক নাই। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলবো। আপাতত আমি যে অবস্থায় আছি এই কন্ডিশনে তোমরা তোমাদের কনসেপ্ট থেকে বলতেছো একক নাই, এটা নিয়ে আমি একটু পরে কথাবার্তা বলবো। বাট এখানে যেটা জিনিসটা খুবই সাবধানে খেয়াল করতে হবে, দ্রাব্যতা যখনই বের করবা উপরে বসাবা দ্রবের ভর, নিচে কার ভর বসাবা? দ্রাবকের ভর। একটু ভালো করে খেয়াল করতে হবে। আর যখনই তুমি দ্রাব্যতা বের করতেছো, দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ, এর বেশি তুমি দিতে পারবা না। এখন তোমাদেরকে একটা মজার কাহিনী একটু দেখাই। দেখো, ধরো আমি তোমারে বললাম কথার কথা, ধরো তোমার কাছে বলা আছে এস এর মান 60। এস মানে কি ভাইয়া? দ্রাব্যতা। এটার তাৎপর্যটা কি তাহলে? এটার তাৎপর্য কি, মানে এই জিনিসটার সিগনিফিকেন্সটা কি, এটা একটু আমরা জানি। চলো, পরীক্ষায় না খ নাম্বারে এটা অনেক তুমি পাবা, মানে এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, যে ভাই এটার তাৎপর্যটা কি হবে, এটা একটু বলে দেন। সো এটার তাৎপর্য যদি আমরা জানতে চাই, এটার তাৎপর্য আমরা যদি একটু লিখি, আমরা বলতে পারবো 100 গ্রাম দ্রাবক, 100 গ্রাম দ্রাবক 60 গ্রাম দ্রব কি করতে পারে? ম্যাক্সিমাম নিতে পারে। এই যে দেখো একটা তাৎপর্য চলে আসছে। এই যে ভাইয়া কথাটা কিভাবে বলবো বা কিভাবে বুঝবো? 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ দ্রব আপনি দিতে পারবেন 60 গ্রাম। এটা হচ্ছে দ্রাব্যতার একটা তাৎপর্য। এই যে একটা তাৎপর্য চলে আসছে। এখন কেউ যদি বলে ভাই আমি আরেকটা তাৎপর্য বলবো, অবশ্যই বলতে পারবে। কিভাবে? দেখো, এই 100 আর এই 60 যদি যোগ করো, তাহলে তোমরা কি পাবা? 160 দ্রাবক আর দ্রব যোগ করতেছো, তাহলে কি পাবা? 160 গ্রাম দ্রবণ পাবা। তাহলে একটু লিখে ফেলি, চলো। তাহলে এখানে লিখে ফেলবো 160 গ্রাম দ্রবণ। কতটুকু দ্রব আছে? 60 গ্রাম দ্রব। এটা কি ভাইয়া? এটা কিন্তু ম্যাক্সিমাম। এই যে দেখো আরেকটা তাৎপর্য চলে আসছে। তাৎপর্যটা কেমনে হইলো? 160 গ্রাম দ্রবণে আপনি দ্রব দিতে পারবেন সর্বোচ্চ 60 গ্রাম। তোমরা যারা আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছো, একটা জিনিস কি বারবার খেয়াল করতেছো? আমি বারবার একটা কথা বারবার বলতেছি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে দ্রাব্যতা ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমামের সাথে কানেক্টেড। এর বেশি দিতে পারবা না, হয় এর বেশি দিতে পারবা না, না হলে এর বেশি সর্বোচ্চ, মানে এইটুকুই আছে, এর বেশি আর তুমি দিতে পারবা না। দ্রাব্যতা মানেই হচ্ছে সর্বোচ্চ এটুকু আছে, অথবা তুমি সর্বোচ্চ এটুকু দিতে পারবা, এর বেশি পারবা না। ঠিক আছে, ওকে, এটুকু আমি মোটামুটি বুঝে ফেললাম, আলহামদুলিল্লাহ। সো দ্রাব্যতার দুইটা তাৎপর্য শেষ। এবার এখানে যখন তাৎপর্য বলবা, একটা জিনিস কিন্তু কমন থাকতে হবে। কমনটা কি? টেম্পারেচার কি থাকতে হবে? কনস্ট্যান্ট থাকতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং আরেকটা জিনিস আমি চিপা দিয়ে এই পাশে বলে রাখি, মনে রাখবা, আমি এটা যদিও একবার বলছি, দ্রাব্যতার যে ফর্মুলাটা ছিল S ইকুয়াল 100 ইন্টু দ্রব, এটা কোন এককে বসাইতে হবে? গ্রাম এককে বসাইতে হবে। অন্য কোনো এককে বসানো যাবে না, কখনোই বসানো যাবে না। ঠিক আছে, অন্য কোনো এককে কখনোই বসানো যাবে না, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা একটা চার্ট করে দেই। এখানে তোমাকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। এই যে দেখো, তোমাকে সতর্ক করে দিলাম যে ভাই দ্রব আর দ্রাবককে কি বসাইতে হবে? গ্রাম এককে বসাইতে হবে। দুইটার তাৎপর্য বলে ফেললাম। এবং এইখানে আরেকটা জিনিস বললাম, দ্রব আর দ্রাবককে কি বসাইতে হবে? গ্রামে বসাইতে হবে। চাইলে চলো তো আমরা একটা ছোট্ট প্রশ্ন এখন সলভ করি। তোমরা আমাকে এটার উত্তরটা জানাবা, সবাই একটু জানাও এটার উত্তরটা কি হবে। সবাই একটু ফেসবুকে কমেন্ট করে জানাও এটার উত্তরটা কি হবে। হৃদয় বলছে ভাই টেম্পারেচার কনস্ট্যান্ট ব্যাপারটা বুঝলাম না তো। টেম্পারেচার কনস্ট্যান্ট না রাখলে যেটা হয় ভাইয়া, দ্রাবকের ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যেতে পারে। সো ক্যাপাসিটি চেঞ্জ হয়ে গেলে তুমি দ্রব বেশিও দিতে পারো, কমও দিতে পারো, এটা তো আমরা আসলে জানি না। সো এক একটা এলিমেন্ট এক একটা অ্যাটিটিউড দেখাবে, যার জন্য আমরা টেম্পারেচারটা কি করে দিব? কনস্ট্যান্ট করে দিব। আচ্ছা, সো এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার কোনটা হবে? এই তো পারভেজ, রাফসান, তারপর হচ্ছে ফাহিম,
তারপর আমিনা, মাশাআল্লাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার, সেরা, অস্থির, স্নেহা, অস্থির অস্থির ভাইয়া, রেজওয়ানা খানম, ওকে 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 ওকে। তাহলে এখানে অ্যান্সারটা হবে দ্রব 60 আর দ্রবণ 160 গ্রাম। বুঝছো আশা করি? এটা কিন্তু তোমাদেরকে একটু আগে আমি পড়াইছি। এই যে দেখো, এই যে এইভাবেই কিন্তু আমরা যখন ক্লাসগুলো নিব, দেখবে সবগুলা ভাইয়া তোমাদের এত সুন্দর করে করে জিনিসগুলো দেখাবে যে সবগুলো তোমার চোখের সামনে ভাসতে থাকবে, প্রশ্নগুলো তোমার সামনে এগুলো সলভ করে দিবে, তুমি ক্লাসটা করলে দেখবে সব মুখস্থ হয়ে যাবে, পরে খালি এক দুইবার রিভাইজ করবা, দ্যাটস ইট। এইটুকুই হচ্ছে আমরা করবো আর কি ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলো একটা ম্যাথ করি। হ্যাঁ, আমরা ম্যাথ করা দরকার না, চলো আমরা একটা ম্যাথ করি। দেখো এই যে এই ম্যাথটা করবো, হ্যাঁ, সিকের রুয়েট, সিকের রুয়েট হচ্ছে কি চুয়েট, কুয়েট, রুয়েট। আচ্ছা, সো এইগুলা হচ্ছে আমরা একটু করব। ওকে, সো দেখো আমার এখানে দ্রাব্যতা বের করতে বলছে। আচ্ছা, খুবই চমৎকার। এইখানে ফার্স্টেই 298 কেলভিন তাপমাত্রা, তাহলে তাপমাত্রাটা ধ্রুবক করে ফেলো, কোনো সমস্যা নাই। আগে তুমি চোখ বন্ধ করে ফর্মুলাটা লেখো ভাইয়া, S ইকুয়াল 100 ইন্টু দ্রব, এটা কোন এককে বসাইতে হবে এটা আগে লিখে ফেলো, এটা বসাইতে হবে ভাই গ্রাম এককে। দ্রাব্যতা বের করতে বলছে মানে এটা করতেই হবে তোমার, আর কোনো কথাবার্তা নাই। নিচে কি বসাইতে হবে? দ্রাবক বসাইতে হবে। কোন এককে বসাইতে হবে ভাই? গ্রাম এককে বসাইতে হবে। আচ্ছা গেল। আচ্ছা, এইটুকু মোটামুটি বুঝে ফেললাম। এইবার আমরা একটু দেখি তো, এইখানে দেখো তো, এই যে একটা কথা আছে দেখো, 38 গ্রাম লবণ দ্রবীভূত আছে, খেয়াল করে দেখছো? 38 গ্রাম লবণ দ্রবীভূত আছে। তাহলে তোমার যদি জিগায় এখন এই 38 গ্রাম এটা কি দ্রব না দ্রাবক ভাইয়া? তাহলে তুমি বলবা লবণ দ্রবীভূত যেহেতু আছে, তাহলে এইটা অবশ্যই এই জায়গাটাই দেয়া আছে দ্রব। তাহলে তোমার কাছে দ্রব দেয়া আছে প্রশ্নে, খেয়াল করে দেখো, দ্রব দেয়া আছে, দ্রব দেয়া আছে। কোন এককে দেওয়া আছে? 38 গ্রাম এককে দেওয়া আছে। মজার কাহিনী কি খেয়াল করো তো ভাইরা, তোমার লাগবে গ্রাম এককে, তোমার কাছে দেওয়া আছে গ্রাম এককে। জীবন অনেক সুন্দর, ওই যে যেটা আমরা বলতেছিলাম, জীবন ফুরফুরা এই জায়গাটায়। কিন্তু যখন দ্রাবকে আসতেছো, খেয়াল করে দেখো, এইখানে দ্রবণটা দেখো তো, এই যে 75 মিলিলিটার, তোমাদের কিন্তু বলছিলাম সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। এইখানে দেখো দ্রবণটা যখন তুমি চিন্তা করতেছো ভাইয়া, এইটা না আর গ্রামে দেয়া নাই, দেখো এইখানে একটু ঝামেলা লাগায় রাখছে, খেয়াল করছো? এই যে দেখো, এটা কিন্তু ঝামেলা লাগায় রাখছে এই জায়গাটায়। তাহলে দ্রবণটা কি নাই? সম্পৃক্ত হইলেও দ্রবণটা গ্রামে নাই। তাহলে এটাকে গ্রামে নিতে হবে। কিভাবে নিবা? এইটার জন্যই তোমাদের একটা জিনিস এইখানে দেওয়া আছে, দেখো এই যে এই জিনিসটা দেওয়া আছে। দেখো ভাইরা, এটা তোমাদেরকে একটু বলাই শিখাই দিই, এই জিনিসটা তোমরা যারা জানো না তাদেরকে শিখাই দিচ্ছি। দেখো এইটাকে আপাতত তুমি এটাকে ঘনত্বের সাথে তুলনা করতে পারো, ঠিক আছে? যখন আসলে পানির ঘনত্বটা 1 হয় তখন আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বটা সেম হয়ে যায় আর কি। সো আমরা আপাতত এটাকে ঘনত্বের সাথে তুলনা করব। এটা হচ্ছে 1.5 গ্রাম পার মিলিলিটার এককে, ঠিক আছে? ওকে, সো এটাকে আমরা একটু আলাদা করে দেই। খেয়াল করে দেখো, ঘনত্বকে জানি আমরা কি দিয়ে প্রকাশ করি? ঘনত্বকে প্রকাশ করি রো দিয়ে। রো ইকুয়াল জানি কি ছিল? ভর বাই কি ছিল? আয়তন। মনে করে দেখো, ভর বাই আয়তন। এখন তোমরা জাস্ট ছোট্ট করে আস্তে আস্তে ডেটা বসাও। ভাইয়া রো এর মান কত দেওয়া আছে? 1.5 গ্রাম পার মিলিলিটার। আচ্ছা, আমি না এইখানে ভরটা বের করব, ভরটা বের করব গ্রাম এককে। এইখানে না নিচে কি করব জানো? আয়তনটা বসায় দিব। আয়তনটা কোন এককে বসাবো জানো? মিলিলিটার এককে বসাবো। তাহলে তুমি একটু চিন্তা করো, কমন সেন্স, এই মিলিলিটার আর এই গ্রাম পার মিলিলিটার তুমি যদি গুণ করো ভাইয়া, ভরটা গ্রাম এককে আসবে 100%, কারণ এই মিলিলিটার আর এই মিলিলিটার কাটাকাটি যাবে। এটা বুঝাই যাচ্ছে, এটা মেক সেন্স করে আমাদের। এটা যদি এটা কাটাকাটি যায় তাহলে এখান থেকে ভর চলে আসবে, যেটা আমার লাগবে। আমার তো গ্রাম এককে লাগবে ডাটাটা, সো এটার জন্য আমাকে খাটাখাটনি করতে হবে। ওই খাটাখাটনিটা আমরা এখানে করতেছি। সো চলো করে ফেলি, এবার এটুকু করে ফেলি, আসো। তো এখানে যদি মানটা বসায় দেই, আয়তন দেখো দেওয়া আছে, আয়তন কত দেওয়া আছে? 1.5। তবে এইখানে যার ভর আসবে একটু খেয়াল রাখো, এটা কিন্তু দ্রবণের ভর আসবে, কারণ তুমি এইখানে আয়তনটা কার বসাচ্ছ ভাইয়া? ভালো করে খেয়াল করো, তুমি দ্রবণের আয়তন বসাচ্ছ, কারণ 75 মিলিলিটার দ্রবণের আয়তন। তাহলে দ্রবণের ভর চলে আসবে কোন এককে? আসবে গ্রাম এককে আসবে, ডিভাইডেড বাই 75। তাহলে এইখান থেকে আমরা দ্রবণের ভর পাওয়া যাব। তাহলে 75 ইন্টু 1.5 কোন এককে আসবে? গ্রাম এককে আসবে। চলো তো হিসাব করে ফেলি, 75 ইন্টু 1.5 কত আসে? এটা আসবে 112.5, 112.5 গ্রাম। এই যে দেখো আমার অঙ্ক এখন হয়ে গেছে। ফাহিম, থ্যাংক ইউ ভাইয়া ক্যালকুলেশনটা করে দেওয়ার জন্য। তাহলে এটাকে আমরা লিখে ফেলি 112.5 গ্রাম। এখন ভাইরা যারা আমার সাথে পোর্টালে কানেক্টেড আছো, একটু বলো তো ভাইরা, এই দ্রবণ থেকে দ্রব বাদ দিলে জানি আমরা কার ভর পাই? এটা থেকে যদি এটা বাদ দেই কার ভর জানি পাই? যারা ফেসবুকে আছে তারাও জানাইতে পারো, তারাও জানাইতে পারো। দ্রবণ থেকে তুমি যদি দ্রব বাদ দেও তাহলে কার ভর পাবা?
জুথি থ্যাংক ইউ ভাইয়া, তোমার উত্তরটা মনে হয় হয়ে গেছে। জুথি থ্যাংক ইউ। কার্বন পাবো, পারভেজ দ্রাবক, চলো বের করে ফেলি তাহলে। 112.5 মাইনাস 38, তাহলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 74.5। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে আমরা দ্রাবক পাওয়া যাব, এটা পাবো হচ্ছে 74.5 গ্রাম। ওকে, এখন অঙ্ক শেষ। অঙ্ক শেষ মানে শেষ। তাহলে 100 ইন্টু দ্রব দেখো পাইছো কত গ্রাম? 38। তাহলে বসায় দিব 38, নিচে বসায় দিব দ্রাবক। দ্রাবক কতটুকু ভাইয়া? দ্রাবক হচ্ছে 74.5। তাহলে এইখানে অ্যান্সার চলে আসবে। চলো করে ফেলি। 100 ইন্টু 38 ডিভাইডেড বাই 74.5, তাহলে এটা কত আসে? 51.0067। তাহলে 51.0067। এই যে দেখো ভাই অ্যান্সার ডান। ওকে 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 ওকে, সবাই কি ক্লিয়ার ম্যাথটা? তোমরা বলো সবাই কি বুঝছো? সবাই কি ক্লিয়ার? আমিনা বলছে ভাই টেম্পারেচার দিয়ে আসলে কি হবে? টেম্পারেচারে কাজ করব, একটু ধৈর্য ধরো। টেম্পারেচার আনবো, বাট এখানে কিন্তু টেম্পারেচারটা চেঞ্জ করে নাই। ঠিক আছে, খেয়াল করো। ঠিক আছে, টেম্পারেচারটা আমি কি করি নাই? চেঞ্জ করি নাই। আচ্ছা গেল ভাই। সো এটা ডান। এবার আমরা আরেকটা ছোট্ট জিনিস একটু পড়ে আসি তোমাদেরকে। একটা ছোট্ট জিনিস এখানে বলে দিব। এই স্লাইডের মধ্যে তোমাদের, এই স্লাইডটার মধ্যে আমি এই জিনিসটা অলরেডি বলে ফেলছি, তাও একটু জাস্ট একটু টিক চিহ্ন দিয়ে যাই। এটা তোমরা মনে হয় পড়ছিলা। তুমি একটু দেখো তো, এই যে এই লাইনটা, এই লাইনটা তোমার লাইফের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা লাইন। এটা আপাতত আমি একটা স্টার মার্ক দিয়ে যাচ্ছি। এই লাইনে আবার আমরা ফিরে আসব, মনে রাখবা। হ্যাঁ, আমরা আবার ফিরে আসবো এটাতে। আর বাকিগুলো তোমাদেরকে পড়ায় ফেলছি। ওই যে সর্বোচ্চ দ্রব থাকতে পারে কতটুকু, সর্বোচ্চ দ্রাবক কতটুকু আছে, ওই তাৎপর্যটা এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। সো আমাদের মোটামুটি একদম স্টার্টের দিকে। এত ইজি ম্যাথ পড়ে সজীব ভাইয়া, এটা কি অনেক ইজি লাগলো? এই যে এটা কিন্তু সিকের ওইটা আসা ম্যাথ। হ্যাঁ, রিসেন্ট টাইমসে তোমার কাছে খুবই সহজ লাগছে, তার মানে তো আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো যে আমি তোমার খুব সহজ করে বুঝাইতে পারছি। এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা ওকে ওকে। সো আমরা এইবার ওই যে আমি না বলতেছিল না যে ভাইয়া, আচ্ছা এখানে একটা কুইজ আছে, তুমি একটু দাগাও তো কুইজটা, আমি একটু লঞ্চ করে দিই। যারা পোর্টালে আসো তারা কুইজটা একটু লঞ্চ করে দাও, আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড আসো তারা এইখানে আমি একটু লঞ্চ করে দিলাম কুইজটা। আর যারা পোর্টালে আসো তারা একটু কষ্ট করে কমেন্টে জানাও কি অবস্থা হয়। দেখো আমি আগাতে থাকি, তোমরা সলভ করতে থাকো আমার সাথে সাথে। 40°C তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা দেওয়া আছে 50। 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব লাগবে? তাহলে তোমার কাছে দ্রব চাইছে। তাহলে দেখো এইখানে তোমাকে বের করতে বলছে দ্রব, তোমার কাছে দেওয়া আছে দ্রবণ। দ্রবণ কতটুকু দেওয়া আছে? 300 গ্রাম। আচ্ছা গেল ভাইয়া। এখানে এখন আপনি কি করবেন? দেখো আমি একটা মজার কাজ করব। কি মজার কাজ করব ভাইয়া? আমি দ্রব যেটা চাইছে এটা তো জানি না, ছোটবেলায় তোমার স্যারে শিখাইছে। যেটা জানেন না ভাই আপনি সেটা ধরে নেবেন x গ্রাম। তাহলে এখন তুমি বলো তো, আমি যদি দ্রবণ থেকে দ্রব বাদ দিয়ে দিই তাহলে কি জানি পাওয়া যাবো? দ্রবণ থেকে দ্রব বাদ দিলে তাহলে তুমি বলবো ভাইয়া দ্রাবক পাওয়া যাবেন। খুবই সহজ। তাহলে দ্রবণের ভর 300, দ্রবের ভর x। তাহলে দ্রবণ থেকে দ্রব যদি আপনি বাদ দেন তাহলে দ্রাবক পাওয়া যাবেন। অঙ্ক এখন শেষ। এক লাইনের ম্যাথ, বিশ্বাস করো এটা এখন এক লাইনের ম্যাথ। কিভাবে? এই যে দেখো s ইকুয়াল 100 ইন্টু দ্রব ডিভাইডেড বাই, এখানে কি দিব ভাইয়া? এখানে দিব হচ্ছে দ্রাবক। খেয়াল করো, এখন আমি যদি এখানে মানগুলা বসাই, এস এর মান কত দিব ভাইয়া? এস এর মান দেখো 50 দেওয়া আছে, তাহলে এখানে বসাই দিলাম 50। এইখানে 100 ইন্টু দ্রব এর পরিমাণ আমি ধরছি x, দ্রাবক কত লিখবো? 300 মাইনাস x। ক্যালকুলেশন করো, এখানে দেখবা x এর মান চলে আসবে। কত আসে ভাই অ্যান্সারটা? অ্যান্সারটা কত আসে? আচ্ছা আমি একটু পোলটা দেখি কি অবস্থা সবার। পোল কি দাগাইছো ঠিকঠাক মতো, না আবেগে তাড়াহুড়া করে দাগাই ফেলছো? কোনটা? দেখতেছি অ্যান্সার আসবে কিন্তু হচ্ছে 100 গ্রাম। হ্যাঁ, 100 গ্রাম আসবে। আচ্ছা আমি একটু লিডার বোর্ডটা দেখি। লিডার বোর্ডে 1 নাম্বার আছে নাওরোজ, তারপর নাইম, কাউসার, মাওয়া, তারপর হচ্ছে এশা, তামিম, তারপর হচ্ছে সীমান্ত, মেহজাবিন, ফাহিম, তারপর হচ্ছে আকরাম। ফার্স্টেস্ট ফিঙ্গারের মধ্যে নওরোজ ঠিকঠাক চাপছে। বায়োজিৎ তাড়াহুড়া করতে যে ভুল করছো ভাইয়া। হ্যাঁ, নাইম ঠিকঠাক আছে, কাউসারও ঠিকঠাক, মাওয়া ঠিকঠাক, রাফসান কিন্তু ভুল করছো তাড়াহুড়া করতে যায়। হ্যাঁ, এশা ঠিক আছে, তামিমও ঠিক আছে। তারপর একজন নাম লাইট, আই ডোন্ট নো এটা সে কেন দিচ্ছে তার নাম, যাই হোক তার নাম লাইট আছে, লাইট ভুল করছে। সে মনে আলোর বেগে দাগাইতে চায় ভুল করে ফেলছে আর কি। ঠিক আছে, তারপর শ্রেষ্ঠ সেও ভুল করছে। ঠিক আছে, যাই হোক আমরা এগুলো দেখলাম আর কি। হ্যাঁ, কে কিরকম করলা। ওকে আচ্ছা, সো আমরা আবার যাই। ওকে, অ্যান্সার আসবে হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে, অ্যান্সার কি আসবে? 100 গ্রাম আসবে। একটু ক্যালকুলেশনটা করে দেখি। একজন বলতেছে 200 গ্রাম আসবে, কেন ভাইয়া?
কি বলো ভাইয়া, দাগাইলাম তো 100 ইন্টু এক্স ডিভাইড বাই হচ্ছে 300 মাইনাস এক্স, শিফট সলভ ইকুয়াল 100 আসবে, ঠিক আছে? সো 100 আসবে। ওকে, সো ডান, এই অঙ্কটা আমাদের ডান। এবার দেখো আমি না একটা প্রশ্ন করছিল না ভাইয়া, যে টেম্পারেচার দিয়ে আপনি কি করবেন ভাইয়া, এইটা এখন আমরা তোমাদেরকে শিখাবো। সো চলো আমরা একটু শিখি। সো তোমাদেরকে একটু বুঝাই। ধরো তুমি একটা জায়গায় আসো, এইরকম দ্রাব্যতা নিয়ে কাজ করতেছো, হঠাৎ করে তোমার মনে হলো আমি না টেম্পারেচারটা বাড়ায় দিব। ধরো টেম্পারেচারটা বাড়ায় দিলা, বাড়ায় দিয়ে তুমি দেখলা দ্রাব্যতা যেটা আছে এটাও বেড়ে গেছে। দ্রাব্যতা কি হয়ে গেছে? বেড়ে গেছে। এটার মানে কি একটু চিন্তা করো তো, আমি তোমার একটু বুঝাই। ধরো তুমি ইনিশিয়াল তোমার দ্রাব্যতা ছিল 50, আবার তোমার এখন ফাইনাল দ্রাব্যতা এখন হয়েছে 90। এটার মানে কি? তুমি বলবা আগে ভাইয়া আমি দ্রব ম্যাক্সিমাম নিতে পারতাম 50 গ্রাম। একটু চিন্তা করো ভাইরা, তোমাদেরকে একটু বুঝাই, ঠান্ডা মাথায় বুঝো, তাড়াহুড়া নাই। তুমি আগে, এটা ইনিশিয়াল, আই মানে ইনিশিয়াল, এফ মানে ফাইনাল, তাহলে তুমি দ্রব ধরো ম্যাক্সিমাম, দ্রব কিন্তু ম্যাক্সিমাম, আগে কতটুকু নিতে পারতা? 50 গ্রাম। এখন নিতে পারবা কতটুকু? 90 গ্রাম। তাহলে চিন্তা করো, তুমি আগে নিতে পারতা 50 গ্রাম, এখন নিতে পারবা 90 গ্রাম। তাহলে তোমার ক্যাপাসিটি বাড়লো না কমলো? একটু চ্যাট বক্সে জানাও তো, এবার একটু জানাও তো, ক্যাপাসিটি এটা কি বাড়লো না কমলো? ক্যাপাসিটিটা বাড়লো না কমলো? ক্যাপাসিটি বাড়লো না কমলো? ক্যাপাসিটি বাড়লো না কমলো? সেরা, অস্থির। ক্যাপাসিটি কি হলো? বাড়লো, তাই না? আচ্ছা, ওকে। সো এইবার ক্যাপাসিটি বাইরে গেছে, এটার মানে কি তুমি এবার দ্রব যোগ করতে পারবা না অদক্ষেপ পড়বে, এটা আমারে জানাও। তাহলে আমি একটু লিখি, দেখো এইখানে আমরা কি কি বলতে পারি, সরি মার্কার নিয়ে নেই। তাহলে এইখানে আমরা দেখতেছি তার ক্যাপাসিটি যেটা আছে ভাই, হ্যাঁ এটা বাইরে গেছে। আগে যদি তুমি 50 গ্রাম নিতে পারতা, এখন 90 গ্রাম নিতে পারো, তাহলে ক্যাপাসিটি বাইরে গেছে। এটার মানে কি তুমি এখন দ্রব যোগ করবা না দ্রব অদক্ষেপ আসবে? তাহলে তুমি বলবা ভাই এটা 100% আমি দ্রব যোগ করতে পারবো। এই যে দেখো অদক্ষেপ পড়বে, এই যে আমি না, তুমি বলতেছো অদক্ষেপ পড়বে, ক্যাপাসিটি বাড়ছে। তুমি এভাবে চিন্তা করো, তুমি আগে 10 কেজি ওজন নিতে পারতা, এখন তুমি 100 কেজি ওজন নিতে পারো। তাহলে কি ঠিক অদক্ষেপ পড়লো না তোমার ক্যাপাসিটি বাড়লো? তোমার কাঁধে আমি আরো লোড চাপাইতে পারবো, আরো লোড চাপাইতে পারবো। এরকম কিন্তু হয় যারা বাসা বাড়িতে ঢাকা শহরে লিফট ইউজ করো, দেখবা মাঝে মাঝে লিফটে হচ্ছে 4 জন ওঠা যায়। পরে কিছু কিছু সময় যেহেতু বাসার বড় থাকে অনেক বাসা, তখন ইঞ্জিনিয়ার এসে ভিতরে একটা মেকানিজম চেঞ্জ করে দিয়ে ক্যাপাসিটি বাড়ায় দেয়, তখন 4 জনের জায়গায় 6 জন উঠতে পারে। এই যে দেখো ক্যাপাসিটি তুমি বাড়াইতেছো, ঠিক আছে? সেই দেখো তোমার আমি লিফট দিয়েও বুঝাই দিলাম জিনিসটা, যোগ করতে পারবা এক্স্যাক্টলি। এবার ধরো আমি এইবার তাহলে যদি বলি টেম্পারেচার কমায় দিই ভাইয়া, হ্যাঁ ধরো টেম্পারেচার কমায় দিছি, তাহলে এইবার কি হবে ভাইয়া? দ্রাব্যতাটা কি হয়ে যাবে? কমে যাবে। আচ্ছা আচ্ছা, এইবার তোমরা বলো দ্রাব্যতা যদি কমে যায়, তাহলে তুমি বলবা এবার তো এই সিনারিওটা ঠিক উল্টাটা হয়েছে, এই সিনারিও ঠিক উল্টাটা হয়েছে। আগে আপনি নিতে পারতেন 90 গ্রাম, এখন নিতে পারেন 50 গ্রাম, তাহলে বাকি 40 গ্রাম কি হবে বলো তো আমরা সবাই? এইবার সবাই বলো তো, এইবার এটা কি হবে? এই সিনারিও কিন্তু উল্টাটা হয়েছে। তুমি আগে নিতে পারতা 90 গ্রাম, এখন নিতে পারবা 50 গ্রাম, তাহলে এইবার কি হবে? অদক্ষেপ পড়বে না পড়বে না? অদক্ষেপ পড়বে না পড়বে না? আচ্ছা খুবই চমৎকার ভাইয়া, অদক্ষেপ হবে। তাহলে এইখানে ক্যাপাসিটি কি হয়ে গেল? ক্যাপাসিটি কমে গেল। ক্যাপাসিটি মানে বুঝো তো ভাইয়া তুমি কতটুকু নিতে পারো, তোমার ধারণ ক্ষমতা। তাহলে এইখানে দ্রব কিন্তু যোগ হবে না, এইখানে কি হবে? অদক্ষেপ। আমরা অনেক সময় জানো কি বলি, এই টার্মটার আরেকটা নাম বলি, এটাকে আমরা বলি হচ্ছে ক্যালাসিত হবে। হ্যাঁ ক্যালাসিত হবে, কারণ লবণ নিয়ে কাজ করতেছি তো, সো লবণ সাধারণত কি হয়? ক্যালাসিত হয়। সো হয় অদক্ষেপ পড়বে, না হলে কি হবে? ক্যালাসিত হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে, কথাবার্তা ঠিক আছে সবার? সব ক্লিয়ার? অল ক্লিয়ার? অল ক্লিয়ার? অল ক্লিয়ার? আচ্ছা অদক্ষেপ পড়বে। ফেসবুক থেকে বেশ ভালোই মাশাল্লাহ অনেক রিপ্লাই দিচ্ছি। আচ্ছা সেরা। তারপর তরিকুল ইসলাম, তারপর নেহাল আহমেদ, তারপর সুমন, অদক্ষেপ পড়বে। থ্যাংক ইউ ভাইয়া, তোমরা বেশ ভালো অ্যাক্টিভলি রিপ্লাই দিচ্ছ, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা তাহলে অদক্ষেপ পড়বে। সো এইটা দিয়ে আমরা এখন ম্যাথ করব। বাড়লে মনে রাখবা টেম্পারেচার বাড়ছে, সলিউবিলিটি বাড়ছে, ক্যাপাসিটি বাড়ছে, দ্রবযোগ করব। টেম্পারেচার কমছে, সলিউবিলিটি কমছে, তাহলে এইবার আমরা কি করব ভাইয়া? অদক্ষেপ বা ক্যালাসিতে হবে, মানে ক্যাপাসিটি কমে গেছে। আচ্ছা এইবার আমরা প্রাণ বলতেছে ভাই একটু আবার বুঝান। তুমি প্রাণ একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি আগে 50 গ্রাম নিতে পারতা, এখন 90 গ্রাম নিতে পারো, তাহলে তোমার ক্যাপাসিটি বাড়ছে, আরো 40 গ্রাম যোগ করবো। আগে তুমি 90 গ্রাম নিতে পারতা, এখন তুমি 50 গ্রাম নিতে পারো, কারণ দ্রাব্যতা তো সর্বোচ্চ। তো তোমার যেহেতু এখন 90 গ্রাম তুমি আগে নিতে পারতা, এখন 50 গ্রাম নিতে পারো, তাহলে ক্যাপাসিটি কমলো না বাড়লো? কমলো, তাহলে বাকিটুকু অদক্ষেপ পড়বে। সিনারিও ঠিক উল্টাটা আর কি। ঠিক আছে, আচ্ছা গেল ভাইয়া। ওকে, এই পুরা সেটআপটা ডান, পুরা সেটআপটা ডান। আচ্ছা গেল। সো আমরা চলো একটা ম্যাথে যাই। এবার ম্যাথে গেলে তাহলে আমরা আরেকটু বুঝতে পারবো। আচ্ছা
ওকে, সো আমরা এই ম্যাথটা একটু দেখি। তোমাদেরকে আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে বলবো, তাইলেই হবে। খালি জাস্ট দেখো আমি কিভাবে আগাই। তুমি দেখো তোমার কাছে কি কি ডেটা দেওয়া আছে। আগে দেখো 30°C, এটা একটা ডেটা দেওয়া আছে। এই যে একটা ডেটা লিখলাম, যা যা দেওয়া আছে এটা লিখবো। তুমি যদি প্রশ্ন ভালো করে নোট ডাউন করতে পারো, অঙ্ক একদম দুধবাত। প্রশ্ন ভালো করে নোট ডাউন করতে হবে। তারপর এখানে কি লিখবো ভাইয়া, 55°C লেখছো? হ্যাঁ ভাই লিখছি, এটা নিয়ে কোনো সমস্যাই নেই। এখন তুমি প্রশ্নটা পড়ে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি কই থেকে কই গেছো। প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নটা খেয়াল করো, তুমি কই থেকে কই গেছো। তুমি গেছো 30°C থেকে 55°C তাপমাত্রায় উন্নীত করছো। তাহলে 30 থেকে 55-তে গেছো। চিন্তা করো, 30°C থেকে কোথায় গেছো? তুমি তাপমাত্রা বাড়াইছো না কমাইছো? তাপমাত্রা বাড়াইছো না কমাইছো? তাপমাত্রা বাড়াই দিছো, তাপমাত্রা বাড়াই দিছো। আচ্ছা, এইবার এই জায়গাটায় তোমরা বলো তো তাহলে আদি কোনটা আর শেষ কোনটা, ইনিশিয়াল কোনটা আর ফাইনাল কোনটা? তাহলে তুমি বলবা এই যে 30 লেখছেন ভাই, এই 30টা হচ্ছে আমার আদি কন্ডিশন, তাহলে ইনিশিয়াল কন্ডিশন এটা, কারণ আমি তো 30 থেকেই গেছি। স্বাভাবিক হিসাব, আমি 30 থেকে ভাই 55-তে গেছি, তাহলে 30 হচ্ছে আমার আদি, আর 55 যেটা এটা হচ্ছে আমার ফাইনাল। এবং আমি এটাও বুঝতেছি আমি এখানে তাপমাত্রাটা বাড়াইছি, এখানে আমি কি করছি, টেম্পারেচার বাড়াইছি। আচ্ছা, গেল এটুকু। এবার দেখো দ্রাব্যতাগুলো দেওয়া আছে। 30°C তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে। কত দেওয়া আছে? 30°C তাপমাত্রায় দেখো দ্রাব্যতা দেওয়া আছে 50। 55°C তাপমাত্রায় দ্রাব্যতা কত দেওয়া আছে? 90। তুমি কই থেকে কই গেছো মনে আছে তো? কই থেকে কই গেছো? তুমি বলবো হ ভাই মনে আছে, আমি গেছি হচ্ছে 30 থেকে 55-তে। এখন তোমরা আমারে বলো, এনে ছিল 50, এনে ছিল 90। ঠান্ডা মাথায় চিন্তা করো, ক্যাপাসিটি বাড়ছে না কমছে? 50 থেকে 90 গেছো। ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়। তুমি 50 থেকে 90 আসছো। আগে নিতে পারতা 50 গ্রাম, এখন নিতে পারো 90 গ্রাম। ভাই ক্যাপাসিটি বাড়লো না কমলো? 50 গ্রাম নিতা, এখন 90 গ্রাম নিব। ক্যাপাসিটি বাড়লো না কমলো? বাড়লো। কতটুকু বাড়লো? 40 গ্রাম। তাহলে তুমি এখন আরো কতটুকু যোগ করতে পারবা? 40 গ্রাম যোগ করতে পারবা, কারণ তুমি আগে নিতা 50, এখন নিছো 90, তাহলে বাইরে গেছে। তাহলে তুমি কতটুকু যোগ করতে পারবা? 40 গ্রাম যোগ করতে পারবা। কয় গ্রাম? 40 গ্রাম। ওকে, এবার দেখো আমি লাইনটা একটু লিখে ফেলি, দেখো তো তোমরা আমার সাথে একমত হও কিনা। 30°C থেকে তুমি যদি 55°C যাও, কথার কথা 55°C তুমি ধরো গেছো, তাহলে এইখানে যখনই তুমি যাবা তখন এইখানে দ্রব যোগ করতে পারবা কত গ্রাম? একটু চ্যাট বক্সে এটা আমরা জানাও তো, কতটুকু দ্রব যোগ করতে পারবা? কতটুকু দ্রব যোগ করতে পারবা এটা একটু জানাও তো সবাই। কতটুকু দ্রব যোগ করতে পারবা সবাই একটু জানাও। কতটুকু কতটুকু কতটুকু? 40 গ্রাম। সেরা, অস্থির। তাহলে এখানে লিখে ফেলো 40 গ্রাম যোগ, এটুকু যোগ করতে পারবা। মেক সেন্স করে, কমন সেন্স। আমি আগে নিতে পারতাম, সেরা, অস্থির। ফাহিম, তারপর লাবিবা, প্রাণ, মাশাআল্লাহ, তো সবাই বুঝে গেছি, অস্থির অস্থির। ঠিক আছে, আচ্ছা, ওকে, গেল এটা। হয়েছে ভাইয়া? হ্যাঁ, ওকে, ডান। তাহলে এখন আমি কয় গ্রাম যোগ করতে পারবো ভাইয়া? 40 গ্রাম যোগ করতে পারবো। কয় গ্রাম? 40 গ্রাম যোগ করতে পারবো। সেরা, অস্থির। এবার তুমি কত গ্রাম দ্রবণকে নিয়ে গেছো? এই যে দেখো 50 গ্রাম দ্রবণকে। তাহলে এখানে লিখে ফেলো 50 গ্রাম দ্রবণ। এইটা হচ্ছে তোমার কাজ, 50 গ্রাম দ্রবণকে নিয়ে যাবা। তাহলে এখন আমি একটু খেয়াল করো, তোমাদেরকে একটু বুঝাই। এই যে 50 গ্রাম দ্রবণকে তোমার কি করতে হবে? নিয়ে যাইতে হবে। এটা এইখানে রাখি, এটারে ঐকিক নিয়মে কনভার্ট করবো তো, তাইলে দ্রব্যতা কত? 50। খেয়াল করো, খেয়াল করো, তুমি কিন্তু সব পারো। দ্রব কত? 50। দ্রব কত? 50। দ্রাবক কত? এগুলা কই থেকে আসতেছে? তাৎপর্য, তাৎপর্য পড়াইছি। দ্রাবক কত? 100 গ্রাম। তাহলে ভাইয়া দ্রবণ কত? দ্রবণ কত? দ্রবণ হচ্ছে 150 গ্রাম। দ্রবণ হচ্ছে 150 গ্রাম, কারণ দ্রাব্যতার তাৎপর্য কই পড়াইছেন? দেখো আমি তোমার দ্রাব্যতার তাৎপর্য পড়াইছি। দেখো কই পড়াইছি, তোমার একটু দেখায় আসি। দেখো এই যে দেখো ভাইয়া তাৎপর্য, 100 গ্রাম দ্রাবক, 60 গ্রাম দ্রব, 160 গ্রাম দ্রবণ, 60 গ্রাম দ্রব, এটা কিন্তু তোমারে পড়াইছি তাৎপর্যের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে। তাহলে তুমি 150 গ্রাম দ্রবণ, তাহলে একটু খেয়াল করো তো, 150 গ্রাম দ্রবণকে তুমি যদি 30°C থেকে 55°C নিয়ে যাও, কতটুকু দ্রব যোগ করতে পারবা? 40 গ্রাম। এখন আসো ঐকিক নিয়ম মারি। বাংলা বাংলা বাংলা, 1 গ্রাম দ্রবণকে, দেখো ভাইয়া শেষ অঙ্ক, 1 গ্রাম দ্রবণকে নিয়ে যাবা, কতটুকু যোগ করবা? সেরা, এটাই চাইছিল ভাইয়া, 40 ভাগ 150 গ্রাম। তাহলে এখন যদি তুমি 50 গ্রাম দ্রবণকে নিয়ে যাও ভাইয়া, তাহলে কতটুকু যোগ করতে হবে? এটা তো ভাই মুখে মুখে করে ফেলা যাবে, ক্যালকুলেটর লাগবে? উত্তর হচ্ছে না ভাইয়া, এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করা যাবে। ঠিক আছে, তাহলে এখানে আসবে 3 আর 40, তাহলে এটা আসবে 13.33 গ্রাম। এই যে দেখো হয়ে গেছে, শেষ ভাই অঙ্ক।
দেখো অঙ্ক শেষ। ভাই এটা কি ক্যালকুলেটর ছাড়াই হবে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, এটা ক্যালকুলেটর ছাড়াই করা যাবে, ক্যালকুলেটর ছাড়াই করা যাবে। আমি না একটা খুবই চমৎকার প্রশ্ন জিজ্ঞেস করছে ভাইয়া, তাহলে দ্রাবক কি কনস্ট্যান্ট থাকবে? তুমি একটু চিন্তা করো তো, তুমি ভাত রান্না করতেছো, কথার কথা, হ্যাঁ, তুমি টেম্পারেচার বাড়াইতেছো কমাইতেছো, পাত্রটা কি চেঞ্জ করে ফেলো? ভাতের পাতিল কি চেঞ্জ হয়ে যায়? আমি না, তুমি যেটা জিজ্ঞাইলা, তুমি প্রশ্নটা একটু ভাবো। ভাত তো রান্না করি, আমিও বাসায় ভাত রান্না করি, হ্যাঁ, যখন ধরো ভাতের যখন ফেনা উঠে পড়ে বা বলক বলি আমাদের এলাকার ভাষায়, বলক যখন উঠে পড়ে তখন আমি টেম্পারেচারটা কমাই দিই। ভাত দ্রুত রান্না করতে হবে, টেম্পারেচারটা বাড়াই দিই। আচ্ছা পাতিল কি চেঞ্জ করে ফেলি? পাতিল কিন্তু চেঞ্জ হয় না। তো বুঝাই যাচ্ছে তুমি যে প্রশ্নটা করছো এইটাই হচ্ছে কথা। আচ্ছা ওকে, গেল এটা ভাইয়া। ওকে, ওকে সবার ডান এটা। ওকে, সো এইবার এই যে ম্যাথটা করলাম না, এইটা তুমি সিকিউ এর জন্য করলা। এই টাইপের ম্যাথ তুমি এমসিকিউ হর হামেশা পাবা। আমরা এই ম্যাথটা এখন এমসিকিউ এর জন্য করব। আবার বলতেছি ভাই, এই ম্যাথটা কিন্তু তুমি সিকিউ এর মধ্যে আমি এখন যে নিয়মে করব, এই নিয়মে বাইরে অন্য কোনো নিয়মে মানে সিকিউ এর মধ্যে কখনো করা যাবে না, শুধুমাত্র এমসিকিউ এ করতে পারবা। এই যে ভাই দেখো, ফর্মুলাটা লিখে দিই আগে, ফর্মুলাটা লিখে দেই। এই যে দেখো, আমি একটা মডিউলাস দেম, হ্যাঁ কি দেম? মডিউলাস। মডিউলাস কি, যে মডিউলাস জানি কি জিনিস বোঝায় ভাই? নেগেটিভ এন্টিটি আসে না ভাইয়া। এখানে লিখবো হচ্ছে আদি দ্রাব্যতা, আর এখানে লিখবো হচ্ছে ফাইনাল দ্রাব্যতা। এখানে কি করব ভাইয়া? 100 প্লাস আদি দ্রাব্যতা, আর এইখানে কি দিব? তোমার যে দ্রবণটা দেওয়া আছে ওই দ্রবণটা গ্রাম এককে বসায় দিব। এই যে এইটার মাধ্যমে তুমি ডিরেক্টলি অঙ্কটা করে ফেলতে পারবা। এটার মাধ্যমে তুমি কি করতে পারবা? ডিরেক্টলি অঙ্কটা করে ফেলতে পারবা। ঠিক আছে কথাটা? ওকে, সো আমরা এখন ডিরেক্টলি আগাবো। আচ্ছা ওকে, সো এখানে আমরা একটু আগাই। দেখো তো ভাইরা, আদি দ্রাব্যতা জানি কোনটা ছিল? তুমি বলবা 30 ডিগ্রি সেলসিয়াস যেটা ছিল, এখান থেকে আপনি গেছিলেন 55 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা আমার ছিল আদি। হ্যাঁ, এটা কি ছিল? আদি। এটা কিন্তু এমসিকিউ এর জন্য, আবারও বলতেছি এটা আমার কি ফাইনাল, আগে এটা ডিসাইড করতে হবে। তাহলে এই তাপমাত্রায় দ্রাব্যতা কত? দেখো তো আদি দ্রাব্যতা কত, কত দেওয়া আছে ভাইয়া? 50। ফাইনাল দ্রাব্যতা কত দেওয়া আছে? কত ভাইয়া? 90। তোমার কত গ্রাম দ্রবণ? 50 গ্রাম দ্রবণ। দ্রবণ কতটুকু ভাইয়া? 50 গ্রাম। দেখো এটা দিয়ে তুমি যদি অ্যাপ্লাই করো, এক লাইনে ম্যাথ শেষ, এক লাইনে অঙ্ক শেষ। এমসিকিউ আসলে তো তোমার এত দ্রুতই সলভ করতে হবে। ঢাকা ভার্সিটিতে খুবই কম সময় পাবা, অ্যাডমিশন টেস্টে খুবই কম সময় পাবা, সো তোমাকে এমসিকিউ এর জন্য স্মার্ট হইতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে 50 বিয়োগ 90, যেহেতু মডিউলাস দিছি, সো উপরে মাইনাস বা প্লাস এই টেনশন তো আমার নাই, উপরে 100% প্লাস আসবে, আর নিচে কি হবে? 100 প্লাস 50 ইন্টু দ্রবণের ভর কত ভাইয়া? 50। দেখো একই ডেটা আসছে, 40 ইন্টু 50 ডিভাইড বাই 150, অ্যান্সার কি হবে? 13.33 গ্রাম। এই যে দেখো ম্যাথ শেষ। দেখো ভাইয়া ম্যাথ শেষ, দেখো 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 ম্যাথ শেষ ভাইয়া। এটা আমরা এমসিকিউ এর মধ্যে করতে পারবো আমরা যখন ক্লাসগুলো নিব। আমি, তারপর তোমাদের তুষার ভাইয়া থাকবে তোমাদের সাথে ক্লাসে, তারপর রাকিব ভাইয়া থাকবে, আবার বনি ভাইয়াও থাকবে। ঠিক আছে, সো আমরা যখন ক্লাসগুলো নিব আমরা চেষ্টা করবো, এই যে আমি আবারও বলতেছি ভাইয়া, আমরা দেখবো ফার্স্টে বোর্ডের ম্যাথগুলো করাবো, তোমাকে থিওরিটা শিখাবো, অঙ্কটা করাবো, তারপর অ্যাডমিশনে গেলে তুমি কি করবা, এমসিকিউ এর জন্য কি করবা, এই প্রসেসগুলো তোমাদেরকে ক্লাসে দেখবে একদম হাতে কলমে ধরে ধরে শিখাই দিব। দ্যাট মিন্স তোমার টপ টু বটম সব কিছুই শেখানো হবে। ঠিক আছে, তোমরা এই ক্লাসটা করে আশা করি বুঝতেছো জিনিসটা। আচ্ছা গেল এটা। ওকে গেল ভাইয়া। আমরা এবার আরেকটু আগাই। তো আমাদের এই পার্টটা শেষ। এখন আমরা মোটামুটি একটা সেগমেন্ট শেষ করে ফেলছি আমাদের ক্লাসের, আল্লাহর রহমতে। আমরা আরেকটা সেগমেন্ট একটু পড়বো। সো এই সেগমেন্টটার নাম হচ্ছে দ্রাব্যতা গুণফল। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই সবাই একটু ক্লাসটা এখন থেকে একটু বেশি মনোযোগ দিয়ে শুনবা। পুরোটা তো তোমাদের মনোযোগ দিয়ে শুনবা, একদম স্ট্রিক, অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই, জাস্ট খালি আমার কথা শুনতে থাকবা, দেখবা জীবন ফুরফুরা হবে, নাহলে কিন্তু জীবন একটু পেইনফুল হয়ে যাবে। ঠিক আছে, সো জীবন যদি ফুরফুরা বানাইতে চাও তাহলে কিন্তু হচ্ছে মনোযোগ দিয়ে আমার কথাগুলা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। সো আমরা এইবার একটু দ্রাব্যতা গুণফল নিয়ে পড়াশোনা করি। দ্রাব্যতা গুণফল পড়ার আগে আমাদের একটা জিনিস একটু করতে হবে। লবণ যেগুলো আছে, এই লবণের ভাঙন, মানে যে কোনো একটা লবণকে তুমি কেমনে ভাঙবা খেয়াল করো। সো এইটা একটু বোঝা উচিত। যে কোনো একটা লবণের ভাঙন তুমি এটা কেমনে ভাঙবা। যেরকম ধরো আমি যদি তোমাকে একটু বলি, কথার কথা, ধরো আমি তোমারে বললাম সিলভার ক্লোরাইড, এটাকে কেমনে ভাঙবা? তাহলে তুমি বলবা সিলভার ক্লোরাইডকে ভাঙা অনেক সহজ ভাইয়া। আপনি ভাঙবেন, সিলভার এখানে একটা আছে, খেয়াল করো ভাইয়া, সিলভার এখানে একটা আছে, লেখলা একটা সিলভার, ক্লোরিন আছে একটা, দিলা একটা ক্লোরিন, দিছো? হ্যাঁ ভাইয়া দিছি।
এবার এটার সহগ কত, ক্লোরিনের সহগ 1, তাহলে এটা হবে এটার চার্জ। সিলভারের সহগ হচ্ছে 1, এটা হবে এটার চার্জ। তো এগুলো কি কইতেছেন, আমরা তো ডিরেক্টলি জানতাম সিলভার প্লাস ক্লোরিন মাইনাস ডিরেক্টলি হয়ে যায়। আসলে তুমি জানো, সমস্যা নাই, আমি একটু ডিফারেন্ট ওয়েতে তোমাকে শেখাইতে চেষ্টা করতেছি, ঠিক আছে? দেখো, সো ধরো আমি আরেকটা যৌগ নিলাম, কথার কথা, ধরো আমি এইখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিছি, কথার কথা, হ্যাঁ। সো এটা কিভাবে ভাঙবো, আগে ম্যাগনেসিয়াম কয়টা আছে এটা লিখে ফেলবো। ম্যাগনেসিয়াম আছে একটা, হাইড্রোক্সিল গ্রুপ এটা কয়টা আছে, দুইটা আছে, তাহলে 2OH লিখবো। এইবার ঠান্ডা মাথায়, হাইড্রোক্সিলের সহগ কত, 2, এটা হবে এটার চার্জ। এটার সহগ কত, 1, এটা হবে এটার চার্জ, এটা হবে নেগেটিভ। অর্থাৎ প্রথমটা হবে পজিটিভ অর্থাৎ ক্যাটায়ন, পরেরটা হবে অ্যানায়ন বা নেগেটিভ। এই যে দেখো ভাঙা ফেলছি। যারা এটা এখনো বুঝো নাই, তোমাদের জন্য আমরা আরেকটা একটু দেখাই, তোমরা বুঝবা, টেনশনে কিছু নাই, এগুলো খুবই সহজ, আমি অনেকগুলো দেখাবো এক্সাম্পল। লবণকে কেমনে ভাঙে এটা শিখতে হবে ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। ধরো আমি এইখানে ফেরিক, আমি অনেকগুলো এক্সাম্পল দিব, দেখবা এক্সাম্পল দেখলে তোমার একদম সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো ধরো ফেরিক হাইড্রোক্সাইড দিলাম, তাহলে এটা কিভাবে ভাঙবা, টেকনিকটা বুঝো। আয়রন কয়টা আছে আগে লিখে ফেলো। আয়রন আছে একটা, লিখছো, লিখছি। OH আছে কয়টা, 3টা, লিখছো, হ্যাঁ লিখছি, 3টা OH লিখছো। এখন আয়রনের সহগ কত, আয়রনের এইখানে সহগ হচ্ছে 1, তাহলে এটার চার্জ হবে নেগেটিভ 1। এটার সহগ কত, 3, এটার চার্জ হবে +3, অর্থাৎ প্রথমটা ক্যাটায়ন, পরেরটা কি, অ্যানায়ন। যারা এটা এখনো বুঝো নাই, তাদের জন্য আমরা আরেকটা করি। ধরো এবার আমি এইখানে ধরো এরকম দিলাম ZR3, তারপর এইখানে দিলাম PO4, তারপর এইখানে দিলাম 4, একটু জটিল করলাম জীবনটাকে, হ্যাঁ একটু জটিল করলাম। তো এটারে কেমনে ভাঙবো, কোনো প্যারাই নাই, তুমি আগে অভিমুখী চিহ্ন দাও এইখানে ফার্স্টে। এবার দেখো এই যে ZR, এটার নাম কি ভাই, এটার নাম হচ্ছে জিরকোনিয়াম। নাম কি, এর নাম হচ্ছে জিরকোনিয়াম। নাম কি ভাইয়া, জিরকোনিয়াম। তাহলে 3টা জিরকোনিয়াম আছে, তাহলে 3টা জিরকোনিয়াম লিখলাম। ফসফেট আছে 4টা, তাহলে 4টা ফসফেট লিখলাম। এইবার কাজ কি, এইবার কাজটা একটু ইন্টারেস্টিং। এটার সহগ কত, 4, এটার উপরে চার্জ দিব 4+, এটার সহগ কত, 3, এটার উপরে দিব 3-। এই যে দেখো ভাঙা হয়ে গেছে। তুমি যে কোনো যৌগ ভাঙতে পারবা, বিশ্বাস করো, তুমি যে কোনো যৌগ ভাঙতে পারবা। কেমনে, আরেকটা ভেঙে দেখান তো। সো চলো আরেকটা করি। ধরো আমি তোমাকে এরকম বললাম PB3ASO4, এই যে দেখো আমি কিন্তু তোমার জন্য একটু কঠিন করতেছি জিনিসগুলারে। কিভাবে ভাঙবা, আগে অভিমুখী চিহ্ন দিবা। দেখো এবার লেট কয়টা আছে আগে লিখে ফেলো। লেট কয়টা আছে, 3টা আছে, তাহলে 3টা লেট লেখো। ASO4 এটা কয়টা আছে, 2টা আছে, লিখে ফেলো ASO4। এবার কি করবা, সহগ ইন্টারচেঞ্জ করে দিবা। তাহলে এটা হচ্ছে 2, এটা হবে এটার চার্জ, এটা হচ্ছে 3, এটা হবে এটার চার্জ। দেখো এই যে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমি যে কোনো যৌগকে যদি ভাঙাইতে চাই, তাহলে খুব সহজে কি করে ফেলতে পারবো, ভাঙায় ফেলতে পারবো। এখন এই জায়গাটাই আমি একটু তোমাদের সাথে আরেকটু, ধরো আমি এই জায়গায় তোমার এইভাবে বললাম, এবার মনোযোগ দিও। ধরো যৌগটা হচ্ছে দেখো 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 ভাইয়া, যৌগটা হচ্ছে A3B2। আমি একটু প্রতীকী লবণে চলে আসলাম। এতক্ষণ তোমারে কিন্তু মৌলগুলা দিয়ে দিতেছিলাম, এখন আর মৌলগুলা দিচ্ছি না। ধরো A3B2 কেমনে ভাঙবা, মনোযোগ দিও ভাইরা। ফার্স্টে এ কয়টা আছে লিখবা, 3টা এ আছে, লিখছো, লিখছি। বি কয়টা আছে, 2টা, লিখছো, লিখছি। বুঝছো, বুঝছি। এবার সহগ কত, এখানে সহগ হচ্ছে 2, এই 2টা হবে এ এর চার্জ। এখানে সহগ কত, 3, এই 3 হবে বি এর চার্জ। এই যে দেখো ভাই হয়ে গেছে। দেখো আমরা আরেকটা করি। এগুলো কিন্তু ভাই আমি এক্সাম্পল পারপাসে বলতেছি। এই টাইপের লবণ কি এক্সিস্ট করে কিনা জানি না, বাট আমি তোমাকে বোঝানোর পারপাসে জাস্ট বলতেছি। ধরো আমি এরকম দিলাম A4B5, তাহলে তোমরা এটা কিভাবে ভাঙবা, আবার দেখো। তাহলে এ আছে 4টা, তাহলে এখানে লিখবো 4A, বি আছে 5টা, এখানে লিখবো 5B। এইবার আমি যদি এখানে বলি সহগ আছে 5, এনে দিব 5+, এনে সহগ আছে 4, এখানে দিব হচ্ছে 4-। ভাঙন কি ওকে, ভাঙন ওকে। এখানে ভাঙন কি ওকে, ভাঙন ওকে। আচ্ছা এবার তোমাদের একটা মজার গুণ করা শিখাই। দেখো তোমরা একটু গুণ করতে পারো, গুণ যদি বুঝো বেশ মজা লাগবে। তোমরা একটা গুণ করো তো, এখানে কত আছে গুণ করো, 3 দুগুণা +6। আচ্ছা এইখানে গুণ করো তো ভাইরা, এখানে দেখো তো কত আছে, 3 দুগুণা -6। আচ্ছা এখানে যোগফল কত এলো তাহলে আমার, দেখো তো ভাইরা এখানে যোগফল কত আইছে, 0 আইছে, 0 আসছে না। এটা কিন্তু তোমরা পড়ছিলা, যে কোনো একটা যৌগের বা লবণের মোট জারণ সংখ্যার সমষ্টি হচ্ছে 0। মনে কি পড়ে এই কথাটা, যে কোনো একটা যৌগের মোট জারণ সংখ্যার সমষ্টি 0। দেখো আমি না তোমার 0 আইনা দিছি, খেয়াল করে দেখো, 3 আর 2 এ 6, +6, 3 আর 2 এ -6। তাহলে তোমার ভাঙনটা পারফেক্ট, কোনো ভুল নাই, এখানে কোনো ভুল নাই। এখানে আসো তো ভাইয়া, এই যে দেখো 4 5 এ 20, দেখছো ছোটবেলায় যে নামতা শিখছিলা, এগুলো কিন্তু কাজে লাগতেছে। দেখছো
এখানে কত 4 5 20 -20, তাহলে দেখো যোগফলটা কত আসে, এই যে দেখো 0 আসে। তাহলে এই যৌগের জারণ সংখ্যার সমষ্টি 0। ভাঙুন, ঠিক আছে। সবাই কি এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? সবার কি এটা ক্লিয়ার ভাইরা? কিভাবে করছি আমরা? কি যে কোনো যৌগকে এখন ভাঙতে পারবো? তোমার কাছে ধরো যে কোনো লবণ আসছে, তোমরা কি ভাঙতে পারবা না পারবা না? প্রাণ 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 পারবা ভাইয়া? যারা আছে আমার সাথে সবার কি এটা ক্লিয়ার? আচ্ছা, রেজওয়ানা জিজ্ঞেস করছে ভাই লবণ কি সোডিয়াম ক্লোরাইড হিসেবে বানাবো? রেজওয়ানা, এটার প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি বাট একটু পরে দিচ্ছি। বাট এটাকে তুমি মাথায় রাখতে পারো, সোডিয়াম ক্লোরাইড, তাহলে প্রথমে কে থাকে? সোডিয়াম। সোডিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু, তাহলে ধাতু হবে ক্যাটায়ন আর ক্লোরিন অধাতু, তাহলে এটা হবে অ্যানায়ন। এটা মনে রাখবা, লবণের প্রথমে থাকে ধাতু, এটা ক্যাটায়ন হবে। লবণের পরে যেটা, এটা অধাতু, এটা কি হবে? অ্যানায়ন হবে। সেরা, অস্থির অস্থির। আচ্ছা, লাবিবা জিজ্ঞেস করছে ভাই জারণ সংখ্যাটা আবার বুঝি নাই। তোমরা এটা পড়ছিলা যে কোনো একটা মোট যৌগের জারণ সংখ্যা সমষ্টি কি হয়? 0 হয় না? তুমি যে ভাঙছো, ভাঙন ঠিক আছে কিনা এটা তুমি চেক দিতে পারবা, মোট 0 আসবে। যারা এখনো বুঝো নাই তাদের জন্য একটা বড় করি, চলো একটা বড় করি। একটা র্যান্ডম ধরো এটা করলাম, ধরো কথার কথা A5 নিলাম আর এখানে B9 নিলাম বুঝার সুবিধার্থে। তাহলে এটা প্রথমটা ক্যাটায়ন, তাহলে ভাঙো। এবার কেমনে ভাঙবা? 5টা A লিখবা আগে, 5টা A। B কয়টা আছে? 9টা, লেখো। এরপরে এটা সহ কত? 9, তাহলে এটা হয়ে যাবে 9+, এটা সহ কত? 5, তাহলে এটা হয়ে যাবে 5-। এখন দেখো তো হিসাব ঠিক আছে কিনা। 5 আর 9 45, 5 আর 9 45, এটা কিন্তু -45, এটা কত? +45। দেখো সংখ্যা যোগফল যখন করতেছে 0 আসতেছে। ভাই আগের গুলা যেগুলো ভাঙছেন সবগুলা কি মিলছে? আসো মিলাই। এই যে দেখো 3 4 12, এখানে 3 4 12, 0 হয়েছে। দেখো এখানে কত? 3, এখানে কত? -3। এখন কি ধরতে পারছো সবাই? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখন যে কোনো লবণকে ভাঙতে পারবো, এটা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এবার আমরা চলো আরেকটা জিনিস একটু দেখাই। মানে আমি তোমাকে ছোট ছোট কনসেপ্টটাকে আগাইতেছি, তোমার মাথায় এটা আস্তে আস্তে ইনসার্ট করতে থাকো জিনিসগুলা, আমি যেগুলো বলতেছি জাস্ট ঠান্ডা মাথায় জাস্ট ঢুকাইতে থাকো। ওকে, সো আমরা আরেকটা জিনিস দেখবো। ধরো আমি এখানে HCl দিলাম, এটাকে যদি ভাঙি তাহলে কি লিখবো? এখানে লিখবো H+, খুবই হিসাব, স্বাভাবিক হিসাব। এখানে লিখবো Cl-। তোমাদের 9-10 ওই যে পিএইচ পড়ছিলাম, মনে করে দেখো। ধরো এই দ্রবণের ঘনমাত্রাটা 0.1 মোলার, মনে আছে কথাটা? হ্যাঁ। তাহলে H+ এর ঘনমাত্রা তোমরা জানি কত লিখতা ভাইয়া? তুমি বলতা H+ এর ঘনমাত্রাও লিখতাম 0.1 মোলার, ক্লোরিন মাইনাসের ঘনমাত্রাও লিখতাম 0.1 মোলার। ভাই আমি না বুঝি নাই, কোনো সমস্যা নাই, আমি তো আসি, উদাহরণ অনেকগুলা দিব। দেখবা উদাহরণ এতগুলা দিব, দেখবা তোমার বুঝে যাবা। আমরা সবাই কিন্তু এই কাজটাই করবো, দেখবা তোমাকে বুঝতেই হবে, এছাড়া রাস্তা নাই। সো দেখো আমরা আরেকটা করি। ধরো H2SO4, এটারে যদি ভাঙো তাহলে এখানে কি পাবা? এটা পাবা 2H+, আর এখানে কি পাবা? SO4 2-। এবার ধরো আমি ধরতেছি এইখানে ঘনমাত্রাটা 0.1 মোলার, তাহলে এইবার এটার নিচে ঘনমাত্রাটা কত হবে? তাহলে তুমি বলবা এইবার ভাই তোর নড়ে চড়ে, ভাই এখানে কিন্তু মোল সংখ্যা 2 আছে, তাহলে এইখানে যা ছিল তার ডাবল হবে এইখানে, তাহলে এইখানে 2 × 0.1 মোলার হবে। বোঝা যায়? হ্যাঁ। এখানে মোল সংখ্যা কত আছে? 1 আছে, তাহলে এখানে কোনো কিছুই গুণ করতে হবে না, যা আছে তাই আসবে, 0.1 মোলার হবে। ভাই আমি না বুঝি নাই, দেখো আমরা আরেকটা করি, কোনো সমস্যা নাই, আরে করতেই থাকবো, তোমার বুঝতেই হবে। দেখো ধরো আমরা এইখানে H3PO4 দিছি, তাহলে এটার ভাঙো। এখানে দিলা 3H+, আর এইখানে দিলা PO4, এটা লিখলাম 3-। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, এখন যদি আমি বলি এখানে C, তোমরা এখন আমার চ্যাট বক্সে জানাও H+ এর নিচে এখানে আমি কত লিখবো, একটু জানাও তো, সবাই একটু জানাও। আমরা যদি এইখানে C লিখি তাহলে এইবার H+ এর নিচে কত লিখবো? এবার কিন্তু পারা উচিত। কি লিখবো সবাই জানো? ওকে, খুবই চমৎকার। যারা ফেসবুকে আমাদের সাথে আসো মাশাআল্লাহ, সবাই উত্তর দিচ্ছি, সেই এই তো চমৎকার। পূজা, এটা আমরা সি ধরছি তো ভাইয়া, মানটা মানে র্যান্ডম ভ্যালু নিছি। এই যে রাজু বলছে, তারপর পারভেজ, তারপর হচ্ছে এই যে রেজওয়ানা খানম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুথি। প্রাণ তুমি 0.3 কেন বলতেছো? একটু চিন্তা করো ভাইয়া, এইখানে মোল সংখ্যা একটু চিন্তা করো, আমি তোমাদের আবার একটু বুঝাই। প্রাণ দেখো ভাইয়া, দেখো এইখানে 0.1 ছিল, সহগ ছিল 1, তাই এখানে ডিরেক্টলি 0.1ই আসছে। এখানে 0.1 ছিল বাট এখানে সহগ ছিল 2, তাই তুমি এখানে 2 দিয়ে গুণ করে ওই মানটা বসাইছো। খেয়াল করে দেখো, 2 দিয়ে গুণ করছো, তার মানে সহগ যা হয় সে অনুযায়ী গুণ করতে হয়। তাহলে এইখানে যদি C হয়, এটার মানটা তুমি দেই নাই, C বলছি, তাহলে এইখানে এটা কত হবে ভাইয়া? এটা হবে আমার 3C।
কত হবে ভাইয়া 3c, আর এটা হবে জাস্ট c। সবার কি ক্লিয়ার? এই তো খুবই চমৎকার, খুবই চমৎকার। নাইমা, তারপর রাফিয়া, তারপর রাফি, মাশাল্লাহ খুবই চমৎকার উত্তর পাইছি। আচ্ছা, ও না, শুধু হাইড্রোজেন না প্রাণ, আমি শুধু হাইড্রোজেন জিগে নেই ভাইয়া, পুরোটা বসাইতেছি এখন। আচ্ছা, তোমাদের সামনে এখন তোমরা আমাকে উত্তর দিবা সবাই। আবার এতক্ষণ তো বুঝছো, 3টা এক্সাম্পল করাইছি মানে মাশাল্লাহ এখন তোমাদের ক্লিয়ার। সো দেখো, ধরো আমরা এবার ধরো এরকম দিলাম FeOH3, ধরো এটা দিলাম, হ্যাঁ। এবার এটা কি হবে ভাইয়া, ভাঙো যদি এটাকে, এটা ভাঙলে তুমি কি পাবা, Fe3+ পাবা, আর এখানে কি পাবা 3OH- পাবা। বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়। এবার তোমরা বলি ভাইয়া, সবাই বলবা, এখন যদি আমি এখানে S লিখি, তোমরা আমারে বলবা এটার নিচে কত লিখবো আর এটার নিচে কত লিখবো। একটু কমা দিয়ে দিয়ে অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাও, একটু সবাই জানাও তো। এইখানে আমি যদি S দেই, তাহলে এইখানে কত দিব আর এইখানে কত দিব, পারা উচিত কিন্তু এখন। কমা দিয়ে দিয়ে অ্যান্সারটা জানাও তো। কি লিখবো, S আর 3S। সীমান্ত, তারপর প্রাণ, ফাহিম, ঈশা, অস্থির 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 অস্থির, ঠিক আছে, অস্থির, সেরা অস্থির। ফেসবুকে মাশাআল্লাহ ভালো ভালো আমরা রিপ্লাই পাচ্ছি। আসলে আইডির নামগুলো খুবই মানে আমি আসলে স্পেলিংয়ে ভুল করে ফেলতে পারি, এই জন্য সবারটা বলি না আর কি। যেরকম একজন হচ্ছে রাওয়ান প্লাবন আর কি, মাশাআল্লাহ সে ভালো উত্তর দিচ্ছে আমাদের সাথে ফেসবুকে যে আছে। তারপর রিধি উত্তর দিচ্ছে মাশাআল্লাহ ভালো, সবাই মাশাআল্লাহ ভালো উত্তর দিচ্ছে। আচ্ছা, তাহলে এটা হবে S, এটা কি হবে 3S হবে। এই যে দেখো, তোমরা আমার সাথে সাথে এখন এটা শিখে ফেলছো। তাহলে কয়টা জিনিস শিখলা? ফার্স্টে শিখলা হচ্ছে যে কোনো একটা লবণকে তুমি কিভাবে ভাঙবা, এটা শিখছো। তারপর কিভাবে ডেটা ভাঙা শূন্য আনতে হয়, তোমার ভাঙনটা ঠিক আছে কিনা এটা চেক দিছো। তারপর এই যে ঘনমাত্রার একটা ব্যাপার স্যাপার শিখছো। তোমরা কিন্তু আমার সাথে পড়ার কথা ছিল দ্রাব্যতা গুণফল, এখনো দ্রাব্যতা গুণফলে যাওই নাই। আমরা এখন দ্রাব্যতা গুণফলে যাব, হ্যাঁ, আমাদের টার্গেট কি দ্রাব্যতা গুণফল পড়া। সো এখন আমরা আস্তে আস্তে দ্রাব্যতা গুণফলে যাব। মোটামুটি আমাদের এখন কনসেপচুয়াল অনেকটাই স্ট্রং। আমরা এখন মনোযোগ দিয়ে ধরো আমরা এরকম একটা যৌগ লিখলাম A3B2। ভাই এখন এই যৌগকে ভাঙতে পারেন আপনি? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি আমাকে শিখাই ফেলছেন এই যৌগকে কেমনে ভাঙে। তাহলে মডিউল এই যে সরি উভমুখী চিহ্ন দিব। এ কয়টা আছে? 3টা আছে, এখানে লিখবো 3টা এ। বি কয়টা আছে? 2টা আছে, তাহলে লিখবো 2টা বি। তারপর কি করব ভাইয়া, এটা সহগ হচ্ছে 2, এটার উপর দিব 2+, এটা সহগ হচ্ছে 3, এটার উপর দিব 3-, মাঝখানে একটা কি চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিব। হয়েছে, ভাঙন শেষ। দ্রাব্যতা গুণফল এই জিনিসটার ইংলিশ টার্ম জানো কি ভাইয়া? এটার ইংলিশ টার্মটা হচ্ছে সলিউবিলিটি গুণফল। ইংলিশ তোমরা জানো কিনা জানি না, এটার ইংলিশটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে এটার ইংলিশটা কি? সলিউবিলিটি প্রোডাক্ট। গেল। এটাকে আমরা যেন কি দিয়ে প্রকাশ করি সলিউবিলিটি প্রোডাক্টটাকে? এটাকে যখন আমরা নেই, এই সলিউবিলিটি প্রোডাক্টটাকে আমরা নেই এইভাবে এবং প্রকাশ করি হচ্ছে কে দিয়ে, এখানে নিচে সাবস্ক্রিপ্টে এসপি দিই এবং এটাকে আমরা এইভাবে লিখি। এসপি কেন লিখছি? হোপসো তুমি তোমার মনের উত্তরটা পায়ে গেছো, কারণ ইংলিশটা সলিউবিলিটি প্রোডাক্ট, দ্যাটস ওয়াই কেএসপি লিখছি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখন ভাইয়া কেএসপি কেমনে লেখে? তোমরা একটু সাবধানে আমার কথা শুনো, কয়েকটা উদাহরণ করাবো, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। একটু ধৈর্য ধরো। কেএসপি কেমনে লেখে আগে আমার একটু দেখো কেমনে লেখে। কেএসপি লেখার সময় অলওয়েজ মনে রাখবা এইখানে যারা যারা আছে তাদেরকে লিখবো, অর্থাৎ উৎপাদে যারা আছে তাদেরকে লিখবো। কিভাবে লিখবা? উৎপাদে A2+ আছে, দেখো আগে A2+ লিখলাম। তারপর কি করবো জানো? এইখানে একটা থার্ড ব্র্যাকেট দিব। প্রশ্ন হচ্ছে এখন এই থার্ড ব্র্যাকেট দিয়ে আবার কি বোঝায় ভাই? থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায়। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় ঘনমাত্রা। কি বোঝায়? ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? ঘনমাত্রা। উৎপাদে যারা যারা আছে তাদের ঘনমাত্রা লিখবো। তাহলে এইখানে কি আছে? এখানে আছে B3-, এই যে ঘনমাত্রা লিখলাম। উৎপাদে যারা যারা আছে তাদের সবার ঘনমাত্রা লেখা শেষ। থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায়, তাই থার্ড ব্র্যাকেট দিছি। থার্ড ব্র্যাকেট দিয়ে যে ঘনমাত্রা বোঝায় তুমি এটা 9 10 পড়ছিলা, মনে করো PH = log থার্ড ব্র্যাকেট H+, ওই যে মনে করো H+ আয়নের ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা বোঝায়। আচ্ছা, এইবার এটা খুবই চমৎকার নিয়ম আছে। এখন এই নিয়মটা তোমরা আসলে ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 4 যখন পড়বা, আমরা তো পড়তেছি আজকে চ্যাপ্টার 2 গুণগত রসায়ন। তুমি যখন চ্যাপ্টার 4 এ যাবা তখন সেখানে পাবা রাসায়নিক পরিবর্তনে ওইখানে একটা নিয়ম আছে। ওই নিয়মটা আমি এখানে আপাতত বলে দিচ্ছি, সক্রিয় ভরের নিয়ম। নিয়মটা কি? মোল সংখ্যা বা সহগ যেটা আছে, এই যে মোল সংখ্যা বা সহগ যেটা আছে এটা পাওয়ার হয়ে যাবে। তাহলে এটার সহগ কত? 3, তাহলে এটা হয়ে যাবে পাওয়ার। এটার সহগ কত? 2, এটা হয়ে যাবে পাওয়ার। মাঝখানে গুণ চিহ্ন, যেহেতু গুণফল করতেছো।
আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে বুঝতে, দেখো আমরা আরো 2-3টা করব, দেখবা তোমার এখন একের পরে সহজ হয়ে যাবে। ধরো আমরা এরকম করলাম, কথার কথা, ধরো AB2 করলাম, এটা করলাম, ঠিক আছে, এটা করলাম, তাহলে এখানে কি লিখবা a, তারপর এখানে লিখবা 2b, এই 2 এর b এর সহগ 2, এনে হয়ে যাবে 2 প্লাস a এর সহগ 1, এনে হয়ে যাবে মাইনাস, এই যে করছো। তাহলে এখন এটার KSP কেমনে লিখবা? তাহলে তোমার আমি আগেই বলছি উৎপাদে যারা যারা আছে তাদেরকে লিখবা। উৎপাদে কে আছে? a2 প্লাস আছে, আর এইখানে কে আছে? b মাইনাস আছে। এটার সহগ কত? 1, এটার পাওয়ার হবে 1, না দিলেও চলে। b মাইনাসের সহগ কত? 2, দিয়ে দিবা 2, মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। এই যে দেখো আরেকটা হয়ে গেছে, যারা এটা এখনো বুঝো নাই তোমাদের জন্য আমরা আরেকটা করব, কোনো সমস্যা নাই। ধরো আমি এইবার A3B4 দিলাম, তাহলে এটারে ভাঙো আগে, এটারে ভাঙা তুমি লিখবা 3A, আর এখানে লিখবা 4B, এটার উপর চার্জ আসবে 4 প্লাস, এটার উপর চার্জ যাবে 3 মাইনাস। KSP কেমনে লিখবো? দেখো আমরা আগে উৎপাদে যারা যারা আছে তাদেরকে লিখে ফেলবো, A 4 প্লাস, আর এখানে লিখবো B 3 মাইনাস। এবার মোল সংখ্যা এখানে কত? মোল সংখ্যা দেখো ভাইয়া, মোল সংখ্যা এখানে 3, এটা হয়ে যাবে 3, মোল সংখ্যা এখানে 4, এটা হয়ে যাবে 4, মাঝখানে একটা গুণ চিহ্ন। এখন অনেকের মাথায় এইটা একটু সাবধানে যদি চিন্তা করো যে ভাই আমি কি কখনো কখনো কি এই কাজটা করতে পারবো কিনা, সবাই ওই যে কিছু সতর্কতামূলক সাইন, সিম্বল, সাউন্ড চলতে থাকে না পিছনে ব্যাকগ্রাউন্ড, এরকম চিন্তা করো। এইখানে যদি কেউ 3 লেখে আর এইখানে যদি কেউ 2 লেখে, সাথে সাথে এটা ভুল হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে ঘনমাত্রা প্রকাশ করার সময় কখনোই সহগ লেখা যাবে না। ঘনমাত্রা প্রকাশ করার সময় কখনোই সহগ লেখা যাবে না। তাহলে একটু লিখে রাখি এই নিয়মটা, এই নিয়মটা একটু ভিতরে লিখে রাখি, একটু লিখে রাখি। ঘনমাত্রা যখন তুমি লিখবা তখন তুমি সহগ কি লিখবা থার্ড ব্র্যাকেটের ভিতরে? থার্ড ব্র্যাকেটের ভিতরে সহগ তুমি কি এটা লিখবা না লিখবা না? উত্তর হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে সহগ আমরা লিখবো না, বাট সহগটা কিন্তু পাওয়ার করব। সহগটা কি করব? পাওয়ার করব। ভাই আমি আরেকটা এক্সাম্পল দেখতে চাচ্ছি, চলো করি, কোনো সমস্যা নাই। ধরো এবার আমরা এরকম করলাম AB3, এটাকে ভাঙবো, তাহলে এখানে কি লিখবো? A B আছে কয়টা? 3টা, এটার সহগ 3, তাহলে এটা হয়ে যাবে 3 প্লাস, এটার সহগ 1, এটা হয়ে যাবে মাইনাস, মাঝখানে যোগ চিহ্ন। ফার্স্ট এটা ভাঙছো, ভাঙার পরে এখন KSP কেমনে লিখবা? এটা লিখবা A3 প্লাস ইনটু, আমি একটু লিখি দেখো তো তোমরাই বইলো, 3B মাইনাস কিউব। এখন আমাকে সবাই একটু চ্যাট বক্সে এটা জানাও আমি যারা লিখছি এটা কি ঠিক আছে না ভুল হয়েছে। রাবেয়া জিজ্ঞেস করছে ভাইয়া KSP কি? রাবেয়া দেখো ভাইয়া লেখা আছে KSP হচ্ছে দ্রাব্যতা গুণফল। তোমরা আমার এটা চ্যাট বক্সে জানাও এটা কি লেখা ঠিক আছে না ভুল হয়েছে। এটা যেটা লিখছি এটা কি লেখা ঠিক আছে না ভুল হয়েছে? সবাই পারভেজ, পারভেজ সবাই বলতেছে ভুল ভুল। রঙ্গন ফেসবুক থেকে আছে আমাদের সাথে, জাওয়াত হোসেন রঙ্গন, মাশাল্লাহ, সে বলতেছে ভুল হয়েছে, সেরা অস্থির। ওকে ওকে, ভুল ভুল। হ্যাঁ এখানে ভাই আপনি ভুল করছেন, আপনার জীবনটা ভুলে ভরা। এই যে ভাই আপনি এখানে ভুল করছেন। আশা করি সবাই এবার ভুলটা বুঝতে পারছো। এখন তোমার মাথায় আমি জানি অনেকগুলো প্রশ্ন চলতেছে, ভাই মোল সংখ্যা কেন পাওয়ার হয়ে গেল, বা সহগটা কেন পাওয়ার হয়ে গেল, কেন থার্ড ব্র্যাকেট এলো, কেন উৎপাদের ক্ষেত্রে লিখছেন। এই সবগুলা জিনিস আমরা সক্রিয় ভর যখন পড়ব, ভর ক্রিয়া সূত্র নামে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ম্যাথস নামে একটা জিনিস আছে রাসায়নিক পরিবর্তনে, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4, ওইখানে গেলে আমরা এটা জানতে পারবো। আপাতত ভাইয়া এটুকু একটু মনে রাখো যে সহগ পাওয়ার হয় বা মোলটা পাওয়ার হয়, থার্ড ব্র্যাকেটের ভিতরে ওটা লেখা যাবে না, এইটুকু একটু জাস্ট মনে রাখো, ঠিক আছে? আরটা করবো? আরে মিয়া কোনো প্যারাই নাই, করো, কোনো কয়টা করতে চাও আসো না করি, কোনো সমস্যা নেই, আমার তো করতে ভালোই লাগে। ধরো ZR3PO4, এইখানে 4, এটা ভাঙো ভাঙো, তাহলে কিভাবে ভাঙবা বলো? তাহলে এইটা হচ্ছে 3ZR, তারপর এখানে কি লিখবো? 4PO4। কি জানি করবো এখন ভাইয়া? এটা সহগ 4, এটা হয়ে যাবে এটার পাওয়ার মানে চার্জ, এটা সহগ 3, এটা হয়ে যাবে এটার চার্জ, মাঝখানে যোগ চিহ্ন। ফার্স্টে ভাঙায় ফেলছি, এবার KSP ইকুয়েশন লিখবো। কেমনে জানি লিখবো? এখানে ফার্স্টে লিখবো জিরকোনিয়াম, জিরকোনিয়াম 4 প্লাস, তারপর এখানে কি দিব? PO4 3 মাইনাস, মাঝখানে কি চিহ্ন দিব? গুণ চিহ্ন। শেষ হয়েছে খেলাধুলা? না, সহগ 3, তাহলে এটার পাওয়ার হবে 3, সহগ 4, পাওয়ার হবে 4। সীমান্ত দেখো বুঝছো কিনা ভাই? আরো একটা করাই দিলাম, দেখো বুঝছো কিনা সীমান্ত? তোমরা যদি বলো আরো একটা করাবো, জনতার দাবি, তোমরা যদি বলো আরো একটা করাবো, আরেকটা করাবো না? ঠিক আছে। সজীব বলতেছে ভাই আপনার জীবন তো দেখি ফুরফুরা।
না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহর অশেষ রহমত। তোমরা অনেক ভালো আছো, তোমরা অনেক ভালো, মানে খুবই কিউট কিউট বাচ্চা তোমরা, ঠিক আছে। প্রাণ বলতেছে আর না ভাই, আর না, আর না। আচ্ছা আর না, ঠিক আছে। সো তোমরা তো মনে হয় বুঝছো যে কিভাবে প্রসেসটা আগায়, এটা যদি বুঝে থাকো, আর এই যে ঘনমাত্রার যে মারপেসটা বুঝিয়েছিলাম এটা যদি বুঝে থাকো, এখন তোমরা যে কোনো যৌগের কেএসপি বের করতে পারবা। আসো আমরা কেএসপি বের করি, তোমরা মানে নিজের এখন বস দাবি করতে পারো আমার এতক্ষণ ধরে যা যা শিখাইতে চাইছি আলহামদুলিল্লাহ আই এম সাকসেসফুল। হ্যাঁ, সো এখন তোমারে আমি জাস্ট জিনিসগুলো বুঝাবো, তুমি দেখবে সব পারবা। দেখো আমি তোমাকে বললাম এখন একটু আমরা এতক্ষণ যা যা শিখছি সবগুলো একসাথে নিয়ে আসবো। A3B2, দেখো আমি 3-4টা এক্সাম্পল করাই দিব, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। আমি অলওয়েজ, আমরা যারা যারা ক্লাস নেই এখানে উদ্ভাসে, তোমরা যারা যাদেরকে পারবা ভাইয়াদেরকে দেখবা এত এক্সাম্পল করাবে, না বুঝার কোনো অপশনস নাই তো, মানে তুমি না বুঝা যাইবা কই, বুঝতে তোমাকে হবেই, ঠিক আছে। ওকে, সো এখানে আমরা লিখবো 3A। আমরা যখন কলেজে পড়তাম বেশ ভালো একটা কথা বলতো, আমি নটরডেম কলেজ থেকে পড়ছি তো, আমাদের সময় রেজা স্যার আমাদের ম্যাথ ক্লাস নিত। ফার্স্ট ইয়ারের শেষের দিকে স্যার আমাদের ক্যালকুলাস ক্লাসটা নিয়েছিল, আমি গ্রুপ 5-এ ছিলাম, 301 নম্বর রুমে আমাদের ক্লাস হইতো। স্যার একটা খুবই চমৎকার কথা বলতো, স্যারের এই কথাটা আমার সারা জীবন মনে আছে, তোমাদের উদ্দেশ্যে বলি কথাটা। অ্যাজ এ টিচার স্যার বলতো আর কি আমাদের উদ্দেশ্যে, যে মাই বয়, তোমাদের ক্লাসে আমি যখন কোনো একটা কিছু বুঝাচ্ছি বা পড়াচ্ছি, তুমি যদি এটা না বুঝো, এটা আসলে না তোমার সমস্যা না, সমস্যা আমার, তোমারে আমি বুঝাইতে পারতেছি না। মানে বুঝো নাই মনে হয় কথাটা, একটু আবার কথাটা বলি। এটা টিচার একটা জিনিস বুঝাইতেছে, স্টুডেন্ট বুঝতেছে না, এটা আসলে স্টুডেন্টের সমস্যা না, সমস্যাটা হচ্ছে টিচারের, টিচার বুঝাইতে পারতেছে না। মানে জাস্ট চিন্তা করো থিঙ্কিং লেভেলটা কোন পর্যন্ত উনি চিন্তা করে, এবং ওনার ফিলোসফি লেভেলটা কোন পর্যন্ত। এবং আমার মনে হয় আমরা যারা উদ্ভাসে ক্লাস নেই, যেসব ভাইয়ারা আছে যারা যারা ক্লাস নেই, মোটামুটি সবাই একই ফিলোসফিতে বিলিভ করে আর কি। আমি বলতেছি না সবাই মানে নটরডেম কলেজের স্টুডেন্ট ছিল, বাট সবার ফিলোসফি অনেক এবারে সেমই কিন্তু। হ্যাঁ, সো সবাই কিন্তু এইটাই বিলিভ করে, তুমি যদি না বুঝো আসলে সমস্যা তোমার না, সমস্যা আসলে আমাদের, আমরা বুঝাইতে পারতেছি না। সো আমরা দেখবা এত এক্সাম্পল করাবো, তুমি বুঝতে বাধ্য, তুমি বুঝবাই, ঠিক আছে। সো চলো আগাই। আচ্ছা ওকে, সো এবার আমরা এটাকে ভাঙি আগে, এটা 3A আর এটা হচ্ছে 2B। এবার আমরা কি করব ভাইয়া, মাঝে একটা যোগ চিহ্ন দিব, মনে আছে? হ্যাঁ, সহগ 2 এটার উপর 2+, সহগ 3 এটার উপর 3-। মনে কি পড়ে সোনালী অতীত, তোমাদের সোনালী অতীত আজকেই পড়ছি আর কি। সোনালী অতীত কেন বলতেছি, কারণ তোমরা তো বুঝছো ভালোভাবে। এবার তোমরা বলো, এখানে জানি S লিখতাম, এখানে জানি কত লিখতাম, 3S লিখতাম। ওমা এটা তো পড়াইছেন ভাই, হ্যাঁ এটা পড়াইছি, 100% পড়াইছি। এই যে দেখো S 3S 2S পড়াইছি না, পড়াইছি। দেখো এইবার আমরা কেএসপি লিখি, কেএসপি তাহলে কি লিখবো ভাইয়া, এইখানে A2+, এটার উপরে কি দিব ভাইয়া, কিউব দিব, আর এইখানে কি দিব ভাইয়া, B3- এর উপরে কি দিব, হোল স্কোয়ার দিব। এখন মানগুলা বসাই দিই, আসো। তাহলে A2+ এর জায়গায় মান বসবে হচ্ছে 3S, কারণ A2+ এর জায়গাটাতে 3S আছে, খেয়াল করে দেখো। তাহলে এইখানে বসায় দিবা তুমি 3S, এটার কিউব। B3- এর জায়গায় বসায় দিবা 2S, এটার জায়গায় বসায় দিব 2S, এটার উপর বসায় দিব হোল স্কোয়ার। এবার একটু খেয়াল করো তো ভাইয়া, এটা কি আসবে, 3 কিউব S এটার কিউব গুণ এটা দিব 2 স্কোয়ার ইন্টু S স্কোয়ার, ইন্টু S স্কোয়ার। তাহলে এখন আমরা এটাকে একটু সাজায় গোছায় যদি লিখি, 3 কিউব তারপর হচ্ছে 2 স্কোয়ার। এই যে একটা মজার কাহিনী একটু খেয়াল করে দেখো, এই রাশিটা আর এই রাশিটা একই জিনিস, গুণের সময় একই জাতীয় জিনিস, পাওয়ার যোগ হয় যদি বেস সেম হয়, তাহলে S টু দি পাওয়ার এখানে কি লিখে ফেলবো, 3+2। এই যে দেখো আমরা একটা এক্সাম্পল করলাম। এখন যারা এটা বুঝো নাই কোনো সমস্যা নাই, আমি আরো 3-4টা এক্সাম্পল করাই দিব, দেখবা তুমি বুঝতে বাধ্য। কেএসপি মানে হচ্ছে ভাই দ্রাব্যতা গুণফল, কেএসপি মানে হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট, এটার মানে হচ্ছে দ্রাব্যতা গুণফল, ঠিক আছে। সো এখন আমরা একটু লিখে রাখি, যারা বারবার বলতেছো ভাইয়া কেএসপি, এইটা কেন কেএসপি বলে, এটার ব্যাখ্যাটা তোমাদেরকে আমি না দিছি, সলিউবিলিটি প্রোডাক্ট। দেখো যারা এটা বুঝো নাই তাদের জন্য আমরা আরেকটা করি, ধরো কথার কথা A4B3 এটা দিলাম, তাহলে এখন এটাকে ভাঙবো, তাহলে এখন কি লিখবো, তাহলে তুমি বলবা A আছে 4টা, লেখেন 4টা A, B আছে কয়টা, 3টা, তাহলে 3টা B লেখেন। তারপরে তারপরে ভাইয়া A এর উপর চার্জ কি দিবা 3+, B এর উপর চার্জ কি দিবা, এটার উপর চার্জ কি দিবা 4-, মাঝে একটা যোগ চিহ্ন দিবা, দিছো? হ্যাঁ ভাই দিছি। এবার আমরা একটু নতুন কিছু বলতে চাচ্ছি, এটা আমাদের স্টেপ বাই স্টেপ যদি করতে চাই, এটা আমাদের স্টেপ 1 এর কাজ, মানে আমি একটু স্টেপগুলো তোমার ডিসাইড করে দিচ্ছি। তাহলে যৌগকে ফার্স্টে ভাঙবা, কেএসপি লেখার নিয়ম, তারপর এইখানে S, এইখানে 4S, এইখানে 3S, এই পুরোটা হচ্ছে তোমার স্টেপ 2 এর কাজ। এটা কিসের কাজ, স্টেপ 2 এর কাজ। এটা হচ্ছে তুমি স্টেপ 2 তে করলা।
এইবার আসো তো ভাইয়া আমরা যদি কেএসপির ইকুয়েশনটা লিখে ফেলি, কেএসপি কি হয়ে জানি লিখবো, a3 প্লাস এর উপরে পাওয়ার কত 4 ইন্টু b4 মাইনাস এর উপরে পাওয়ার কত কিউব। এখন এই যে এটা হচ্ছে তোমার স্টেপ 3 এর কাজ, তুমি স্টেপ বাই স্টেপ যদি আগাও দেখবা জিনিসটা অনেক সহজ। এটা হচ্ছে স্টেপ 3 এর কাজ। পরীক্ষায় কি ভাইয়া স্টেপগুলা লিখতে হবে না, স্টেপের নাম বা স্টেপ লেখার দরকার নাই, আমি তোমাকে বোঝানোর পারপাসে বলতেছি। তাহলে এইখানে কি দিব 4s, এটার উপরে পাওয়ার কত দিব 4, এখানে কি দিব 3s, এটার উপরে পাওয়ার কত দিব কিউব। এখন ভাইয়ার মানগুলা বসাই দিয়ে দেখো, আমি যথেষ্ট 4 টু দি পাওয়ার 4 স্মার্ট, ম্যাথের ক্ষেত্রে তোমরাও স্মার্ট। 4 টু দি পাওয়ার 4, s টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 3, s টু দি পাওয়ার 3। ওই যে গুণের সময় বেস সেম থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 4 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 3, s টু দি পাওয়ার 4 প্লাস 3। তোমরা কি বুঝছো কিছুটা? কিছুটা কি ক্লিয়ার না ঝামেলা আছে? করবেন না ভাইয়ার? আরো করব, টেনশন নাই, বাট আগে বলো এটুকু ক্লিয়ার কিনা তোমাদের। সবাই একটু আমার চ্যাট বক্সে জানাও এটা কি ক্লিয়ার না ক্লিয়ার না, এটা কি ক্লিয়ার না ক্লিয়ার না। এই দুইটা যে করছো, মানে এই দুইটা যে আমরা করছি, এটা কি ক্লিয়ার না ক্লিয়ার না? আরেকটা কি করব, আরেকটা কি করব? রেজওয়ানা জিজ্ঞেস করতেছে ভাই এইভাবে কি রাখবো? একটু ধৈর্য ধরো, আরো আস্তে আস্তে বাড়তে থাকবে জিনিসগুলো, দেখবা তোমার লাইফে ছোট ছোট করে আমরা আগাবো। হ্যাঁ, একসাথে যদি সব দিয়ে দিই তুমি তো নিতে পারবে না, আমরা আস্তে আস্তে জিনিসগুলোকে আগাবো আর কি। ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আরো করবো ভাই। সাজিদা বসে ওকে ঠিক আছে, তোমাদের দাবি আর আমার দাবি সেম, আসো কোনো প্যারাই নাই। আসো আমরা আরেকটা করি। এবার A3 B2 করছি, A4 B3 করছি, এটা করি। এ কোনটা করব? এ ধরো আমি এখানে আরটা নিলাম, একটু কঠিন করি, A5 B6 নিলাম, ধরো এটা নিলাম। হ্যাঁ, তাহলে এবার এটা কি করবা? তাহলে এটার আগে ভাঙবা স্টেপ বাই স্টেপ। তাহলে এনে কি করবা, এ দিবা 5টা, বি দিবা 6টা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভাইয়া বি এর সহগ 6, 6 প্লাস এ সহগ 5, এটা 5 মাইনাস মাঝখানে একটা যোগ চিহ্ন। তারপর এটা এস, এটা কিতা, এটা 5s, এটা কিতা 6s দিয়ে দিছো। হ ভাই দিছি। এখন আহো কেএসপি তে। কেএসপি কেমনে লিখবা? A6 প্লাস এর উপরে পাওয়ার কত 5। এখন এইখানে কি দিবা, B5 মাইনাস এর উপর পাওয়ার কত দিবা 6। তাহলে এখন দেখো তো আমরা কত বসাবো এইখানে, এইখানে বসাবা 5s এর উপরে 5 ইন্টু 6s এর পাওয়ার কত 6। আমি একটু এক লাইনে দেখো তো লিখতে পারি কিনা, 5 টু দি পাওয়ার 5, 6 টু দি পাওয়ার 6, s টু দি পাওয়ার 5 প্লাস 6। দেখো তো সবাই এটুকু বুঝছো কিনা? যোগ করে 7 হবে? ও 7 তো হবে, আমি যোগ করি নাই তো ভাই, পরের লাইনে 7 লিখে দিব, লিখে দিই। আচ্ছা লিখে দিচ্ছি, তোমার দাবি মেনে নিচ্ছি। s টু দি পাওয়ার 7 যোগ করলে 7 হবে, এই নাও যোগ করে তাহলে 11 হবে, এটা করে দেন ভাই। হ্যাঁ করে দিচ্ছি, 5 টু দি পাওয়ার 5, 6 টু দি পাওয়ার 6, s টু দি পাওয়ার 11, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ যোগ করলে 7 হবে, দেখো 7 হইছে, তোমার দাবি মেনে নিচ্ছি, দেখো হ্যাঁ 7 আসছে। আচ্ছা এখন কি মোটামুটি ক্লিয়ার? এখন তোমাদের সামনে আমি একটা মানে স্ট্যান্ডার্ড রুল বানাইতে চাচ্ছি, সবার জন্য খাটবে এরকম একটা নিয়ম বানাবো। দেখো আমি আরেকটা একটু করে নিই, ধরো একটু একটু আবার একটু করি। এবার ধরো এ এখানে দিলাম হচ্ছে কত দিব, ধরো 4, আর এইখানে দিলাম হচ্ছে B5, এটা দিলাম। এটা না মাত্র একটা করলাম, মনে হলো A4B5, A4B5 করি নাই, ইয়েস এটা করি নাই। আহো আহো, তাহলে এটা কি হবে 4A। তারপর এখানে কি দিব, আরো একটা করতেছেন নাকি? হ্যাঁ আরেকটা করতেছি, কারণ আমরা স্ট্যান্ডার্ড বানাইতে চাচ্ছি। এটার উপরে দিব 5 প্লাস, এটার উপরে কি দিব 4 মাইনাস, মাঝখানে কি চিহ্ন, যোগ চিহ্ন, এইখানে s, এইখানে 4s, এইখানে কি তা 5s। তাহলে এখন কে এস এর ইকুয়েশনটা ভাই আমরা লিখে ফেলি, চলো তো ভাইয়ারা। এইখানে কি লিখবো, A5 প্লাস এর উপরে 4, এইখানে কি দিব B4 মাইনাস এর উপরে পাওয়ার কত দিব 5। এখন আমরা যদি মান বসায় দিই, এইখানে আসবে 4s এর পাওয়ার উপর হবে 4, এইখানে হবে 5s এর পাওয়ার উপর হবে 5। তাহলে একেবারে যদি লিখতে চাও 4 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 5, s টু দি পাওয়ার 4 প্লাস 5। এখন এটা যে করলেন ভাই, এটা তো একটু আগে একই কাহিনী করলেন, আমরা এখন একটু মডিফাই করব জিনিসটাকে। দেখো আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট বানাবো, কিরকম? এই যে দেখো ax by, অর্থাৎ সংখ্যাগুলোকে এখন আমি x y কনভার্ট করে ফেলি। তাহলে এইবার এটা ভাঙলে কি হবে? ও আচ্ছা, সবার জন্য বানায় ফেলতে চাচ্ছেন? ইয়েস ভাইয়া, আমরা সার্বজনীন একটা ফর্মুলা চাচ্ছি। এক্স এ এইরকম, তাহলে ওয়াই এর সহগ এই যেটা, এইটা এইরকম, বুঝছো তো? বি এর সহগ ওয়াই, এটা হয়ে যাবে এ এর চার্জ, এ এর সহগ এক্স, এটা হয়ে যাবে বি এর চার্জ। হয়েছে?
হয়ে গেছে। আসো এইবার এইখানে এস দিব। দেখো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তোমরা জাস্ট আমার সাথে মিলাও। এটা এস, তাহলে এটা কি দিবা এক্স এস, এটা কি দিবা ওয়াই এস। আসো এবার এটার সাথে মিলাও। এরপরে তোমরা যদি কে এস পি লিখতে চাও কি লিখবা, তুমি বলবা এ ওয়াই প্লাস, এর উপরে কি দিবেন এক্স দিবেন, বি ওয়াই না এক্স, এক্স মাইনাস এর উপর কি দিবেন ওয়াই দিবেন, মাঝখানে একটা গুণ চিহ্ন দিবেন। এখানে দেখেন তো ভাইয়া এটা কি হবে, এক্স এস এর পাওয়ার এক্স, ওয়াই এস এর পাওয়ার কি ওয়াই, তাহলে এখানে কি আসবে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। দেখেন ভাইয়া বুঝছেন কিনা, সবাই দেখেন এটুকু বুঝছেন কিনা। এই যে আমার লাইফ যুগান্তকারী একটা ফর্মুলা আমরা বানায় আছি ভাই, আমাদের জীবনের মানে কি যে চেঞ্জ হয়ে গেছে তুমি চিন্তা করতে পারবে না এটুকু যদি বুঝে থাকো। সবাই দেখো বুঝছো কিনা ভাইরা। সবার কি এটা ক্লিয়ার? একটু সবাই জানাও চ্যাট বক্সে যারা যারা আসো, আমাদের সাথে যারা যারা আসো সবাই একটু জানাও। সীমান্ত বলছে ভাই এটা একটু আবার রিক্যাপ করে দেন। দেখো সীমান্ত আমি তোমাদের সামনে আবার একটু রিক্যাপ করি। এটাকে ফার্স্টে ভাঙাইছি, এ আছে এক্স সংখ্যক এক্স এ লিখছি, বি আছে ওয়াই সংখ্যক ওয়াই বি লিখছি, বি এর সহগ ওয়াই এটা হয়ে গেছে এটার চার্জ, এর সহগ এক্স এটা হয়ে গেছে এটার চার্জ। প্রথমটা ক্যাটায়ন কারণ এ প্রথমে আছে, প্রথম স্টেপ ডান। সেকেন্ড স্টেপে এটা হচ্ছে এস, সহগ অনুযায়ী আগাবে। দেখো এইখানে এস এটা 4 ছিল তাই তুমি 4s দিছো, এখানে এক্স ছিল তাই তুমি এক্স দিছো, এখানে 5 ছিল 5s দিছিলা, এখানে ওয়াই ছিল এখানে তুমি ওয়াইএস দিছিলা। তারপর কেএসপির ইকুয়েশনটা লিখছি সেম ভাবে এটা যেইভাবে লিখছিলা মিলাও ভাইয়া। তারপর শুধু মানগুলা বসাইছি, এ ওয়াই প্লাসের জায়গায় বসাইছি এক্সএস, বি এক্স মাইনাসের জায়গায় বসাইছি ওয়াইএস, তারপর সিম্পলি হিসাব করছি। আচ্ছা গেল ভাইয়া এইটুকু। এবার এই যে রিক্যাপ করে আমরা একটা মান পাইলাম, তোমরা এখন কি আমারে বলতে পারো সবাই একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, আমি যদি এইখানে বলি এরকম একটা যৌগের মধ্যে দেখাই, ধরো আমি যদি বলি ফেরিক হাইড্রোক্সাইড, হ্যাঁ এটা আমি একটু চিন্তা করব এ এক্স বি ওয়াই এর মতো। তোমরা আমার এখন জানাও তো ভাইরা এই লবণের ক্ষেত্রে এক্স এর মান কত আর ওয়াই এর মান কত, একটু জানাও তো ভাইরা, ঠান্ডা মাথায় চিন্তা করো। এটা বুঝো তো ভাইয়া এক্স এর মান কত আর ওয়াই এর মান কত, একটু চিন্তা করো। এখানে দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এখানে কত আছে একটু দেখো, আর এই যে ওয়াই এখানে কত আছে এটা একটু দেখো। তাহলে এক্স এর মান কত হবে আর ওয়াই এর মান কত হবে তুমি বুঝে যাবা, দেখো ঠান্ডা মাথায় চিন্তা করো পাওয়া যাবে অ্যান্সার। তাহলে এক্স এর মান কত ভাইয়া, এক্স এর মান 1, ওয়াই এর মান কত 3। এখন তুমি এ এক্স বি ওয়াই এই যে যৌগটা ছিল এদের সবার জন্য কিন্তু দ্রাব্যতা গুণফল বের করে রাখছো ফর্মুলাটা। ফর্মুলা কি এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তুমি এটাকে ভাঙায় ভাঙায় কেএসপি বের করলে যা আসবে তুমি যদি ফর্মুলা দিয়ে করো অ্যান্সার সেমই আসবে। জিনিসটা কিরকম আমি একটু দেখাই, একটাই দেখাচ্ছি যেহেতু যোগ করতে হবে একটা দেখাবো। দেখো ধরো আমি এইখানে ফেরিক হাইড্রোক্সাইড করলাম, ওই যে স্টেপ বাই স্টেপ যাব ফেরিক হাইড্রোক্সাইড, তাহলে এটা হচ্ছে আমার স্টেপ 1 এর কাজ, পরীক্ষা যখন আসবে এভাবে কিন্তু করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপের কাজ। তাহলে এটা ফার্স্টে ভাঙবো, ভাঙলে কি পাবো Fe 3+ পাবো, আর এইখানে কি পাবো 3OH মাইনাস পাবো। 1 নাম্বার স্টেপ শেষ। এরপরে ভাই 2 নাম্বার স্টেপ, এইটার মধ্যে আমরা একটু মানগুলা লিখবো। এটা যদি S হয় এটা হবে S, এটাও কি হবে 3S। এইবার আমরা 3 নাম্বার স্টেপে আসব। 3 নাম্বার স্টেপ কেএসপির ইকুয়েশন লিখবো, যেখানে কেএসপি হচ্ছে দ্রাব্যতা গুণফল, এখানে লিখবো Fe 3+ ইন্টু OH মাইনাস এটার উপরে কি কিউব। এবার আমরা যদি মানগুলা বসায় দেই দেখো তো ভাইয়া কত আসবে S ইন্টু 3S, এটার কি কিউব। এস এর পাওয়ার তো 1 কারণ এখানে সহগ আছে 1, তাহলে এখানে 1, এখানে সহগ 3 তাই লিখছি 3, আর ভিতরে তো থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো মূল সংখ্যা লেখা যাবে না, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসবে S ইন্টু 27 S কিউব।
তাহলে অ্যান্সার কত আসবে 27 s⁴। এই যে দেখো ভাইয়া কেএসপির মান আসছে। এটা হচ্ছে 4 নাম্বার তোমার যে স্টেপটা, অর্থাৎ তুমি ফাইনালি কেএসপির একটা মান পাইলা। এবার তোমার যদি জিজ্ঞেস করি এই জায়গাটায়, ভাইয়া আমরা এটা না এত কষ্ট করে করব না, আমরা ডিরেক্টলি করে ফেলবো। এই যে ফেরিক হাইড্রোক্সাইড, এটার কেএসপির ইকুয়েশনটা কি ছিল আমরা প্রুফ করছিলাম, যে কোনো লবণের ক্ষেত্রে x⁴x y⁴y s⁴x+y। এটা তোমাকে আমি একটু আগে বলছিলাম ax by, এটার সাথে যদি তুলনা করো তুমি পাওয়া যাবা এইখানে x এর মান 1, y এর মান 3। তুমি একটু কষ্ট করে এই যে ইকুয়েশনটা পাইছি এখানে বসায় দেখো তো অ্যান্সার কি একই আসে কিনা, দেখো তো। কেএসপি x এর মান 1, তাহলে 1⁴1, y এর মান 3, তাহলে 3⁴3, s⁴1 যোগ 3। একটু দেখো সা কত হয় এটা, তুমি দেখবা একই অ্যান্সার আসিবে। এই যে দেখেন ভাইয়া একই অ্যান্সার আসিয়াছে। তাইলে আমরা একটা খুবই চমৎকার ফর্মুলা পাই গেলাম, যে কোনো একটা লবণের কেএসপি বের করার জন্য x⁴x y⁴y s⁴x+y, এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো লবণের কি বের করে ফেলবো, কেএসপি বের করে ফেলবো। যেরকম ধরো তোমার যদি এখন বলি, ধরো কথার কথা এই যে Zr3PO4, এখানে বললাম 4, তোমরা আমার চ্যাট বক্সে এক্স আর ওয়াই এর মানটা একটু জানাও তো, সবাই একটু জানাও তো, এক্স আর ওয়াই এটার মানটা কত হবে সবাই একটু জানাও। এক্স আর ওয়াই এর মানটা কি হবে, এক্স আর ওয়াই এর মান কি হবে ভাই, এক্স এর মান হবে 3, ওয়াই এর মান কত হবে 4। তাহলে এখন কেএসপি কেমনে লিখবো, শুনো ভাইয়া, তুমি এই যে কেএসপি ডিরেক্ট এইভাবে লিখতে পারবা, এইভাবেও হবে, বাট এটা এমসিকিউ এর জন্য ভালো। আর এই যে ভাঙায় ভাঙায় করছো না, এই যে ভাঙায় ভাঙায়, এই যে তুমি ভাঙায় ভাঙায় করছো, এটা হচ্ছে সিকিউ এর জন্য। শুনো ভাইয়ারা ভালো কইরা শুনো, এটা সিকিউ এর জন্য। আর এই ফর্মুলাটা কার জন্য, এমসিকিউ এর জন্য। তোমাকে দুটো টেকনিকে শিখিয়ে ফেললাম, তো আমার দুটো টেকনিকে শেখা হয়ে গেল এখানে। তাহলে এখন এমসিকিউ এর জন্য করে ফেলি, চলো। তাহলে এমসিকিউ এর জন্য যদি চিন্তা করো, এক্স এর মান 3, তাহলে 3⁴3, ওয়াই এর মান 4, 4⁴4, s⁴3+4, তাহলে এখানে কত আসবে, তাহলে এইখানে যদি বসাও 3⁴3 ইন্টু 4⁴4, তাহলে এটা আসে হচ্ছে 6912 s⁴7। আচ্ছা, সো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই হয়ে গেছে আল্লাহর অশেষ রহমতে। আমরা কেএসপির মোটামুটি সব ফর্মুলা দাঁড় করায় ফেলছি, সব কিছুই আমাদের বিল্ড আপ হয়ে গেছে মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ মাশাআল্লাহ সবাই হিসাব করে দিচ্ছে অস্থির। রাফিয়া তুমি মনে হয় তুমি মনে হয় একটু হিসাবটা ভুল করছো ভাইয়া, এটা 6912 না 6192, কি বললাম, 6912 হবে, শিট 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 6912, 6912 হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ এই যে 6912 হবে, ঠিক করে দিছি, দেখো ঠিকঠাক করে দিছি। এখন তোমাদেরকে আমরা এইটা একটু করি, এইটা একটু করি, দেখো এটা আমি সিকিউ এর জন্য করে দিব, এমসিকিউ এর জন্য করে দিব। তাহলে ফার্স্টে আমরা এটা যদি সিকিউ এ আসে তাহলে কিভাবে করব সেটা শিখবো, চলো। এই যে দেখো সিকিউ এর জন্য, তাহলে ফার্স্টে যৌগটাকে ভাঙিয়ে ফেলবো, PB3। দেখছো আমি কতগুলো এক্সাম্পল করাই দিচ্ছি, মানে এক্সাম্পল অনেকগুলা করলে সুবিধা কি হয় জানো, তুমি বুঝে যাবা একটা সময় পরে, তোমার মধ্যে কোনো কনফিউশন থাকবেই না। ঠিক আছে, ASO4, ঠিক আছে, এটা আছে 3টা, এটা আছে 2টা। এখন ভাইয়া এবারে আমরা উপরে চার্জগুলা দিয়ে দিব, এটা হবে 3+, এটা হবে কি এটা হবে 3-। আচ্ছা গেল, এরপরে কি করব ভাইয়া, এটা ছিল স্টেপ 1 এর কাজ। এরপরে সেকেন্ড স্টেপের কাজ S 3s, এরপরে কি ছিল 2s। এরপরে ভাইয়া থার্ড স্টেপের কাজ, থার্ড স্টেপের কাজটা কি ছিল, ইকুয়েশনটা লিখে ফেলবো, থার্ড ব্র্যাকেট PB, এটা PB2+ হবে, PB2+, থার্ড ব্র্যাকেট PB2+, এর উপরে কিউব গুণ এইখানে হচ্ছে ASO4 3-, এটার উপরে কি আসবে হোল স্কয়ার। ঠিকঠাক লিখছি তো, 3টা 2টা, 2 হবে এটার, 3 হবে এটা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সো এবার মানগুলা বসায় দিয়ে আসো, এখানে কি দিব
3s এটার উপরে কিউব ইন্টু 2s এটার উপরে হোল স্কোয়ার। তাহলে এইখানে আসবে 27s কিউব আর এইখানে আসবে 4s স্কোয়ার। 27 আর 4 গুণ করলে 108s টু দি পাওয়ার 5। এই যে দেখো ভাইয়া আমার অঙ্ক শেষ। এটা হচ্ছে সিকিউ এর জন্য। এটা কি ভাইয়া? সিকিউ এর জন্য। এবার কথা হচ্ছে ভাই আমি কি এটা কি এমসিকিউ এর জন্য করতে পারবো না? আমি কি পারবো না? অবশ্যই পারবা। এমসিকিউ এর জন্য তোমাকে টেকনিকটা কি বলছিলাম? কে এসপি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখন খেয়াল করো, আমরা যদি যৌগটাকে একটু চিন্তা করি, PB3 ASO4 এইখানে যদি 2 দেই তাহলে এইখানে এক্স এর মানটা কত হবে, ওয়াই এর মানটা কত হবে? তুমি বুঝে গেছো আশা করি। এটা এক্স, এটা ওয়াই। কিভাবে? এটাকে ওই যে আমরা এ এক্স বি ওয়াই এর সাথে কম্পেয়ার করো, পাওয়া যাবে। এই যে দেখো এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 2। তাহলে এখন কেএসপি বের করে ফেলি। তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে এক্স টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার 2 এস টু দি পাওয়ার 3 প্লাস 2। তাহলে অ্যান্সার আসবে 108 এস টু দি পাওয়ার 5। এই যে দেখো হয়ে গেছে। দেখো এই যে এখানে খেয়াল করে দেখো ভাই অ্যান্সার না সেম আসছে। খেয়াল করছো? অ্যান্সার না সেম আসছে। দেখো ভাই হয়ে গেছে। আচ্ছা ওকে, ঋতু বলতেছে ভাইয়া আপনার বোঝানোর ধরন অনেক ভালো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা খুবই চমৎকার, খুবই চমৎকার। ওকে আচ্ছা ওকে, সো এবার আমাদের মোটামুটি এটুকু শেষ। ওকে সো এবার তোমাদেরকে যদি এটুকু বলি, কেএসপির কয়েকটা ছোট ছোট শর্ত আছে। লাস্ট এটুকুই মোটামুটি, তারপর আমরা একটা ম্যাথ করব, তারপরেই শেষ। সো টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন মানে কেএসপির জন্য কিছু ছোট ছোট কন্ডিশন আছে ভাইয়া। হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন ফর কেএসপি। আচ্ছা ওকে, সো এখানে কি কি কন্ডিশন আছে আমরা যদি একটু দেখি ভাইরা। ওকে, 1 নাম্বার কন্ডিশনটা হচ্ছে, তোমরা কি খেয়াল করছিলা আমরা যখন কেএসপি লিখছিলাম, তোমরা একটু খেয়াল করো তো, একটু দেখো আমি তোমাদেরকে দেখাই। এনে কয়মুখী চিহ্ন দিছো? উভমুখী। আসো একটু আসো, আরো আসো। কয়মুখী চিহ্ন দিছো? উভমুখী। আসো আরো আসো। কয়মুখী চিহ্ন দিছো? উভমুখী। কয়মুখী চিহ্ন দিছো? উভমুখী। কয়মুখী 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 বলো, এটার মানে কি? এটা কি স্বল্প দ্রবণীয় লবণ না তীব্র দ্রবণীয় লবণ? একটু আমারে জানাও তো ভাইরা, এটা কি স্বল্প দ্রবণীয় লবণ নাকি তীব্র দ্রবণীয় লবণ? তোমরা আমারে জানাও, কেএসপি কি স্বল্প নাকি তীব্র? উভমুখী চিহ্ন দিছো কিন্তু। সো তোমার মাথায় যদি বুদ্ধি থাকে তোমরা কিন্তু বলবা এইটা ভাইয়া স্বল্প দ্রবণীয় লবণ। এটার জন্য খাটবে কোন দ্রবণ? স্বল্প। তীব্র, তীব্র হলে কিন্তু একমুখী চিহ্ন দিব। যারা প্রাণ তীব্র বলতেছো, তীব্র হলে কয়মুখী চিহ্ন দাও? প্রাণ, প্রাণ বলছো, তারপর পুন্থি তুমিও বলছো তীব্র, পারভেজও বলছে তীব্র। তোমরা বলো তীব্র হইলে তুমি কয়মুখী চিহ্ন দিতা? যখন কোনো একটা এসিড বা কোনো একটা ক্ষার তীব্র হয় একমুখী চিহ্ন দাও। 19 ছিল কিন্তু অম্ল ক্ষারে, দুর্বল অ্যাসিড হলে উভমুখী চিহ্ন দিয়ে ভাঙতে হয়। ঠিক আছে? আচ্ছা সো আচ্ছা যাই হোক, সো আমরা কিন্তু এখানে স্বল্প দ্রবণীয় দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে পরের শর্ত কি ভাই? এইখানে আমরা টেম্পো যেটা আছে অর্থাৎ টেম্পারেচার যেটা আছে এটা কি রাখবো? কনস্ট্যান্ট রাখবো। কারণ তাপমাত্রা ধ্রুবক থাকাটা খুবই জরুরি, কারণ তাপমাত্রা ধ্রুবক না থাকলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। এখন এই জায়গাটায় কেএসপির ইকুয়েশনের মধ্যে এক্স টু দি পাওয়ার এক্স ছিল, ওয়াই টু দি পাওয়ার ওয়াই ছিল, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ছিল। প্রশ্ন হচ্ছে এইখানের এই এক্সটা কি? এক্স ওয়াই তো চিনো ভাইয়া, এক্স ওয়াই কিন্তু তোমরা চিনো। প্রশ্ন হচ্ছে এই এসটা কি ভাইয়া? এসটা হচ্ছে দ্রাব্যতা। কি ভাইয়া? দ্রাব্যতা। খুব ভালো করে শুনবা। দ্রাব্যতাটা আমরা এইখানে ইনপুট দেই হচ্ছে মোল পার লিটার এককে। কোন এককে? মোল পার লিটার এককে। এখন তোমাদেরকে একটা জিনিস আমি একটু জিজ্ঞেস করি, সবাই ঠান্ডা মাথায় বলবা। পেরিক হাইড্রোক্সাইড, সবাই আমার একটু বইলো ঠান্ডা মাথায়। এটার কেএসপি, এটার ইউনিটটা কি আসবে? কেএসপি এর ইউনিটটা কি আসবে? তোমাদেরকে যদি একটু বুঝাই, দেখো ভাইয়ারা, আমরা যদি একটু এটা টান মারি, টান টান টান, এখানে একটা টান দিলাম, তাহলে কেএসপির ইউনিটটা কি আসবে? তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এখানে এক্স এর মান কত? 1,
তাহলে 1 টু দি পাওয়ার 1, y এর মান কত 3, তাহলে 3 টু দি পাওয়ার 3, s টু দি পাওয়ার 1 আর 3 এর যোগফল এটা আসবে 4। তাহলে তোমরা এখানে একটু বলো তো এই এসটা কোন এককে বসাইছো, এসটা কোন এককে বসাইছো, এসটা বসাইছো মোল পার লিটার এককে। কোন এককে? মোল পার লিটার এককে। তাহলে কেএসপির একক কি হবে? মোল পার লিটার পাওয়ার 4। কারণ খেয়াল করে দেখো এটার কোনো একক নাই, এটার কোনো একক নাই, তাহলে এস এর একক তুমি যা বসাইতেছো এটা এখানে আসছে, উপরে যেহেতু 4 আছে তাহলে উপরে পাওয়ারটা 4 চলে গেছে, তাহলে কেএসপির একক কি হবে? মোল পার লিটার পাওয়ার 4। যারা এটা বুঝো নাই কোনো সমস্যা নাই, আমরা আরেকটা করি আহো। ধরো সিলভার ক্লোরাইড, তাহলে এক্স এর মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 1, ওয়াই এর মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 1, তারপর এস টু দি পাওয়ার 2। তোমরা এখন আমারে বলো তো এস এর এখানে মান কোন এককে বসাবা? মোল পার লিটারে। তাহলে কেএসপির এককটা কি আসবে? উপরে হোল স্কয়ার। এই যে দেখো হয়ে গেছে, এই যে দেখো হয়ে গেছে। যারা এটা এখনো বুঝো নাই, মনে হচ্ছে ভাই আমার কেমন জানি লাগতেছে, আমি বুঝতেছি না, দেখো আরেকটা করি। ধরো আমি এইখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিলাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড না অন্যটা নিই। ধরো আমরা A2B3 নিই, এটা নিলাম, হ্যাঁ A2B3 নিলাম, ঠিক আছে। সো এইবার এক্স এর মান কত 2, তাহলে 2 এটা স্কয়ার, ওয়াই এর মান 3, তারপর এস টু দি পাওয়ার 2 প্লাস 3। তাহলে তোমরা এইবার এইখানে এককটা যদি বের করো, এটা মোল পার লিটার, মোল পার লিটার, এর উপরে কি আসতেছে 5, তাহলে এককটা কি হবে? মোল পার লিটার, পাওয়ার কত হবে 5। তোমরা কি বুঝছো কিছু? বুঝছো কেমনে বের হচ্ছে? তাহলে কেএসপির এককটা কি হবে? তুমি বলবা ভাই খুবই সহজ হিসাব। কেএসপির এককটা হচ্ছে, খেয়াল করে দেখেন আপনারা, এইখানে একটু খেয়াল করে দেখেন, মোল পার লিটার পাওয়ার এক্স প্লাস ওয়াই। খেয়াল করেন, মোল পার লিটার পাওয়ার এক্স প্লাস ওয়াই, মোল পার লিটার পাওয়ার এক্স প্লাস ওয়াই। কারণ এক্স আর ওয়াই এর যোগফলই তো তুমি এস এর উপর বসাও। তাহলে কেএসপির এককটা কি তা হইব ভাইয়া? এককটা হবে মোল পার লিটার পাওয়ার কিতা এক্স প্লাস ওয়াই। এই হচ্ছে ভাইয়া কেএসপির কথাবার্তা। আমি কিন্তু উদাহরণ দিয়াছি। লাস্ট একটা কথা, কেএসপি তুমি কি দিয়ে বের করতেছো? দ্রাব্যতা দিয়ে না? দ্রাব্যতা জানি কোন দ্রবণের জন্য খাটে, একটু মনে করো তো। সোনালী অতীত পেজ উল্টাও, তোমার স্মৃতির পাতা একটু উল্টাও। দ্রাব্যতা কোন দ্রবণের জন্য খাটে? সম্পৃক্ত। তাহলে কেএসপি যেটা, এটাও কি হবে? সম্পৃক্ত দ্রবণের জন্য খাটবে। অন্য কোনো দ্রবণের জন্য কি খাটবে? উত্তর হচ্ছে না ভাইয়া, সম্পৃক্ত দ্রবণের জন্যই খাটবে। কারণ কেএসপি বা দ্রাব্যতা এস এর উপর নির্ভর করে। তাহলে এস যেহেতু সম্পৃক্ত দ্রবণ, তাহলে অবশ্যই কেএসপিও কি হবে? সম্পৃক্ত দ্রবণের জন্য নির্ভর করবে বা সম্পৃক্ত দ্রবণের জন্য হবে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আচ্ছা, খুবই চমৎকার। মোটামুটি শেষ। আমরা এখন একটু অঙ্ক করব। ক্লাস প্রায় শেষ, হ্যাঁ আমাদের প্রায় শেষ। আলহামদুলিল্লাহ। দেখো একটা অঙ্ক করি, তোমরা একটু আমার কও খালি 1 মিনিট ভাইরা প্লিজ। এটা বুঝছো কিনা যে এটা কেমনে এটা আইছে? খালি কও এটা বুঝছো কিনা, এটা কেমনে আইছে? এই মানুষটা কেমনে আইছে? সবাই বলো তো এটা বুঝছো কিনা, সবাই বলো তো এটা বুঝছো কিনা? এই মানুষটা কেমনে আইছে বুঝছো তো? এখানে এক্স এর মান একটু চিন্তা করো। এখানে কিন্তু ছোট্ট করে আমি যদি বলি 1 আছে, তাহলে এক্স এর মান কত 1 আর ওয়াই এর মান কত ভাইয়া 2। তাহলে কেএসপির একক কি হবে বুঝছো তো? ওই যে মোল পার লিটার পাওয়ার 3। দেখো ভাইয়া, তাহলে এইখানে এককটা কি হবে? মোল পার লিটার, এর পাওয়ার কত হবে 3। এটারে একটু সুন্দর করে সাজায় গুছায় আর কি লিখছে ওইখানে, বুঝছো? মোল কিউব লিটার ইনভার্স 3, একই জিনিস খালি একটু ঘোরায় পেঁচায় লিখছে আর কি। বুঝছো কেমনে আসছে? আশা করি বুঝছো। আচ্ছা, সো আমরা অঙ্কটা করি আসো। আমরা যেহেতু সিকিউ পাইছি, সো সিকিউ এর মতো করেই করব। ক্যালসিয়াম ফ্লোরাইড, মানে এতক্ষণ যা পড়ছি এখন শুধু অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করব। এটা ক্যালসিয়াম 2+, আর এইখানে আছে 2F-, এরপরে এটা S, এটা S, এটাও কি? এটা হচ্ছে 2S। তাহলে কেএসপি লিখে ফেলি ভাইয়ারা। এইখানে কি লিখবো? ক্যালসিয়াম 2+ ইনটু এইখানে দিব F-, এটার কি হোল স্কয়ার। তোমারে বের করতে বলছে কি? দ্রাব্যতা মানে জানে কি ভাইয়া? এস বের করতে বলছে। তার মানে এস এর মানটা তুমি বের করলেই অঙ্কটা শেষ। দেখো সব দেওয়া আছে, কেএসপির মান প্রশ্নের মধ্যে না দেওয়া আছে।
কত দেওয়া আছে 3.4 ইন্টু কত দেওয়া আছে 10⁻⁻11। এটার ঘনমাত্রা কত বসাবো, এটা বসাবো s, এটা কত বসাবো 2s, এর উপরে কি দিব হোল স্কোয়ার। তাহলে 3.4 ইন্টু 10⁻⁻11, এটা কত হবে 4s³। তাহলে এইখান থেকে s এর মানটা বের করব। তাহলে 3.4 ইন্টু 10⁻⁻11 ডিভাইডেড বাই 4, এর হোল পাওয়ার 1/3, মানে কিউব রুট তো, তাই 1/3 করছি। ঠিক আছে, আচ্ছা 3.4 ইন্টু 10⁻⁻11, এর পাওয়ার হচ্ছে 4, এর হোল পাওয়ার 1/3 কত আইতাছে, এনে আইবে 2.04 ইন্টু 10⁻⁻4, এটা কি হইব মোল পার লিটার, কারণ এস বের করছো। এই যে দেখো ভাইয়া, আর অঙ্ক কি শেষ, অঙ্ক শেষ তোমাদেরকে। হ্যাঁ প্রাণ ঠিক আছে, আরে প্রাণ সেরা, প্রাণ অস্থির। হ্যাঁ ওকে, এবার তোমরা আমার একটা বলো তো, তোমার প্রশ্নে এটা চাই নাই যদিও, তোমরা যদি কখনো বলতো ফ্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত, তোমরা কত দাগাইতা? তোমরা আমাকে জাস্ট এইটুকু একটু জানাও, এস এটা কি অ্যান্সার হইতো নাকি 2s হইতো অ্যান্সারটা, একটু চ্যাট বক্সে এটা জানাও। ফ্লোরিন মাইনাসের ঘনমাত্রা কি তোমরা এস লিখতা নাকি 2s লিখতা, কোনটা লেখতা খালি এটা একটু কয়ে দাও মানে, তাই লিখবো। খুবই সহজ একটা প্রশ্ন, কোনটা লেখতা খালি এটা কয়ে দাও। এস লেখতা না 2s লেখতা? প্রাণ ওকে, অস্থির অস্থির অস্থির। নাইমা মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সেরা, অস্থির অস্থির। আচ্ছা সো ফেসবুকের সাথে যারা কানেক্ট আছে তারাও মাশাল্লাহ ভালো উত্তর দিচ্ছে। প্লাবন, তারপর হচ্ছে শিয়াম হাসান, আচ্ছা সবাই উত্তর দিচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে এইখানে এস কিন্তু হবে না, হবে কোনটা, গ্রিন সিগন্যাল কোনটা, অ্যান্সার কিন্তু হবে 2s। সো ভাইয়া তোমাদের সাথে একটা ছোট্ট কুইজ আছে, যারা আমাদের সাথে পোর্টালে আসো তাদের জন্য আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি, তো তোমরা একটু দাগাও, পারা উচিত। অ্যান্সারটা কি হবে? সিলভার ক্লোরাইড। ভাইয়া এটা কিন্তু এমসিকিউ ভাই। হ্যাঁ, এক্স এর মান কত 1, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 1, তাহলে এটা কত হবে 1⁻1। আচ্ছা এখানে 1⁻1, s⁻1 প্লাস 1, তাহলে কি হবে s²। তোমরা যদি জিজ্ঞেস করে কেউ আসলে এক্স আর ওয়াই কি, এক্স আর ওয়াই এর দুইটা জিনিস বলা যায় জানো, এটাকে আমরা যোজনী বলতে পারি, আবার আরেকটা জিনিসও বলা যায় পরমাণুর সংখ্যা, দুইটাই বলা যায় পরমাণুর সংখ্যা। ভাইয়া যোজনী কেমনে বলে দেখো, আমি তোমার একটু বুঝাই। যখন আমি দেখি A2B3, এটা তোমরা জানো যোজনী কিন্তু উলট পালট করে লিখতাম ছোটবেলায়, আঙ্গুরে শিখাইছিল। এ এর যোজনী চলে যাবে বি এর কাছে, বি এর যোজনী চলে আসবে এ এর কাছে। তাহলে এইখানে তোমার যদি কেউ বলে বি এর যোজনী কত, তুমি কিন্তু বলতে পারবা বি এর যোজনী কত ভাইয়ারা বলো তো, এটার যোজনী 2, এ এর যোজনী কত, তোমরা কিন্তু বলতে পারবা এ এর যোজনী হচ্ছে 3। তাহলে এখানে এক্স ওয়াই কিন্তু যোজনীও বলে, আবার এক্স ওয়াই পরমাণুর সংখ্যাও বলে, দুইটাই ঠিক, এটাও ঠিক এটাও ঠিক, কোনো সমস্যা নাই, যেটা ভালো লাগে বলো, কোনো প্যারা নাই। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আমরা মোটামুটি শেষ করে ফেলছি আমাদের আজকের ক্লাস। আমরা তোমাদের সাথে বেশ লম্বা একটা সেশন ছিলাম, তোমাদের সাথে কয়েকটা ছোট ছোট কথা একটু বলি, এটাই ছিল আমাদের ক্লাস আজকের। সো তোমাদের সাথে কয়েকটা ছোট ছোট কথা, আমরা যখন ক্লাসগুলো নিব তোমরা দেখবা ক্লাসগুলোর মধ্যে এত সুন্দর করে ধরে ধরে তোমাদেরকে থিওরিগুলো পড়ানো হবে। ফার্স্টে থিওরি শেষ করে দেখবা তোমার ম্যাথগুলোও করায় দেওয়া হবে, যাতে তোমার টপ টু বটম সবই ক্লাসে হয়ে যায়। তুমি শুধু ক্লাসটা শেষ করে পিডিএফটা নিয়ে জাস্ট একবার চোখ বোলাবা, আর কিছু না করলে হবে, সব দেখবো মনে থাকবে ইনশাল্লাহ। আর যখন কোনো একটা কিছু পড়বা ক্লাসে, যখন আমরা একটা পড়ায় দিব, ওটা আমাদের একটা প্যারালাল টেক্সট আছে না, প্যারালাল টেক্সট থেকে সুন্দর করে একটু পড়বা, তারপর দেখবে বোর্ডে আর অ্যাডমিশন টেস্টে কি কি অঙ্ক আছে এখান থেকে ওটা সলভ করে ফেলবা। কারণ তোমার টার্গেট তো বোর্ডে শুধু ভালো করা না, অ্যাডমিশনেও ভালো করা, ঠিক আছে? সো সবাই যদি এইভাবে পড়তে পারো, দেখবা একদম শেষ পর্যন্ত যদি লাইকা থাকো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। এবং এই যে আমি যেটা বলতেছিলাম আর কি, আমাদের জীবন তাহলে খুবই 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 চমৎকার এবং ফুরফুরা হবে, ঠিক আছে? সো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।